মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দার্জিলিং এ আমাকে জিজ্ঞেস করেছিলেন আলাদা করে ডেকে নিয়ে, যদি ছিটমহল বিনিময় হয় তাহলে ভালো হবে না মন্দ হবে। আপনার মধ্যে সবসময় এই যে ব্যাপারটা, যে ক্রেডিট না নেওয়ার ব্যাপার। প্রথম দিন যেদিন বিধায়ক হলাম সেদিন তো এটার বিপক্ষে আমি শপথ নিয়েছি। আমার যোগ্যতা যদি না থাকে, আমার চাইতে যদি কেউ সুযোগ্য মানুষ যদি আমার জায়গায় আসে, তাহলে আমিও অবশ্যই এইটুকুন জানবো যে সে যে সার্ভিসটা দেবে তাতে আমিও। বাবা বলতেন আমার ছেলে যদি রিক্সা চালিয়ে খায় তাতেও আমি খুশি, বুঝবো মরার আগে অব্দি যে না সৎ পথে খাচ্ছে। তা বাবা চাইতেন না আমরা ওনার যে দু সন্তান তারা যাতে ডাইরেক্ট পলিটিক্সে ওই মানুষের সঙ্গে থাকাটাই রাজনীতির মূল প্রাসঙ্গিক। তোমাকে দিদি টিকিট দিচ্ছে আর তুমি বলছো যাবে না, আমি বললাম কিসের টিকিট? বিজেপি তার চিন্তা ভাবনার যদি পরিবর্তন ঘটায় তাহলে নতুন চিন্তা ভাবনার ভেতর দিয়ে একরকম দিক আসতে পারে। আমরা রাজনীতি করছি কি সমস্যা তৈরি করার জন্য? এখনো আমাদের দেশে কত পার্সেন্ট জমি নির্ভর করে শুধুমাত্র মনসুন, মানে বৃষ্টিটা সঠিক সময় আসবে কিনা তার উপরে আমার ইকোনমি নির্ভর। এখন সেই জায়গায় আমরা পৌঁছতেই পারিনি। হ্যাঁ, রাজনীতিতে ভালো মন্দ, হিন্দু মুসলমান, যুদ্ধ করলাম, এই দিয়েও টিকে থাকা যেতে পারে। কোচবিহারে এখন যে প্রধান বিরোধী দল, তাদের একটা শক্তিশালী রূপ দেখা যায়, এটা কেন? নেতা অবহেলিত কি অবহেলা করবে কি করবে না এটা নেতৃত্বের উপর নির্ভর করে, তাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। ঘুষ খাওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়াটাও তো অপরাধ। যে ঘুষ দিচ্ছে সে কিন্তু বারবার বেঁচে যাচ্ছে। আপনার কাছে ধর্ম কি? ধর্ম ব্যাপারটা কি? যুগ ধর্মটাই হচ্ছে আসল ধর্ম। বহু মানুষ অফার দিয়েছে, বহু দল থেকে এখনো দেয়, মূল্যবোধটুকুকে ধরে রেখেছে, এইটুকু বলতে পারি। নমস্কার। আজ মগজমারির আরো একটা এপিসোড। আর এই এপিসোডে আমাদের অতিথি হয়ে যিনি এসছেন, 1 নম্বর বিধানসভা কেন্দ্র, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা একজন নাট্য প্রেমী মানুষ এবং সাংস্কৃতিক প্রেমী মানুষ, শ্রী অর্ঘ রায় প্রধান মহাশয়। নমস্কার। দাদা, ছোটবেলা, আমরা ছোটবেলা দিয়ে শুরু করি। আহ, আপনার যে ছোটবেলাটা, সেটা তো হলদিবাড়িতেই, একদম। এবং সেই ছোটবেলাটা কিরকম ছিল আর কি? ছোটবেলাটা আহ, একেবারেই বাড়ির সামনে প্রাথমিক স্কুলে পড়া, সরকারি প্রাথমিক স্কুলে, তারপরেই লাগোয়া হলদিবাড়ি হাই স্কুল। আমি বলি না, সবাই বলতো ডান পিটে ছেলে, সারাক্ষণ এ ও সে করে বেড়াতো, দুষ্টুমিটাই হয়তো বেশি ছিল। বাড়িতে শাসনও ছিল, একান্নবর্তী পরিবারের মানুষ, মানে সকলের বকা মার খেয়েই বড় হয়েছি। আহ, লুকোনোর জায়গা একমাত্র ছিল আমার বাবার ঠাকুমা, তার কাছেই আমি লুকোতাম কেউ শাসন করলে। তার কথা সবসময় মনে হয় যে তিনি সবখান থেকে বাঁচাতেন। আহ, ঠাকুমা একটু অন্য ধরনের মহিলা ছিলেন। তিনি জলপাইগুড়ি শহরের মেয়ে ছিলেন, সেই সময় ক্লাস 10 অব্দি পড়া। ছোটবেলায় দেখেছি যে সারাক্ষণ বই নিয়েই থাকতেন, উপন্যাস পড়তে তিনি খুব ভালোবাসতেন। যদি কোনো তার মধ্যেও কোনো একটা ভালো কাজ করে নিজে নিজে গর্ব অনুভব করতাম, ঠাকুমার কাছে এসে বলতো যে তুমি মানুষ হয়ে জন্মেছো, এইটুকুন করেছো, এটা গর্ববোধের কি আছে, এটা তোমার কর্তব্য ছিল। বাবাকে সেই অর্থে, উনি রাজনীতির মানুষ ছিলেন, সেইভাবে তাকে পাইনি। বুঝতাম যে একটা খুব গুরুগম্ভীর লোক বাড়িতে আসছে। সেই সময় দেখতাম বাড়িতে কাকা পিসি অন্যান্য সবাই একটুখানি চুপচাপই থাকতো, একটা বেশ গুরুগম্ভীর লোক। পরে অবশ্য তার সরলতাটাও দেখেছি, তার মধ্যে যে লুকোনো ছিল, কিন্তু সেই সময় একটা বেশ ভয় ভয় ভাব থাকতো। যা কিছু আবদার সবকিছুই মা ছিলেন। আমার দাদা ছিলেন, তিনি বয়সে আমার চাইতে একটু বড়, উনিও প্রয়াত হয়েছেন, 11 বছরের বড় ছিলেন উনি আমার চাইতে। তার শাসনেই সবকিছু চলতো। এই পরিস্থিতিতে পরিবেশে আবদারের আরেকটি জায়গা ছিল আমার ছোট কাকা। তিনি আমাকে ওই ছোট থেকেই ইস্ট বেঙ্গল হতে হবে, মোহনবাগান করা চলবে না, এই জায়গা থেকে বড় হয়ে ওঠা। এবং যত ছোট ছোট আবদার সেই ছোট কাকাই আমাকে মেটাতো। আজও আমার প্রতি সে সহানুভূতিটা, সবসময় সহানুভূতিটা এখনো সে এটা রেখে যায়। বাদ বাকি তো সবাই চলেই গেছে আমার আগের জেনারেশনের। সেখান থেকেই আস্তে 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 বড় হওয়া, পাড়ার পুজো কমিটির মধ্যে ঢোকা,
পাড়ার ক্লাব করা, এবং সঙ্গে সঙ্গে ওই ছোটবেলায় আমার যারা বড়রা ছিল ওই সরস্বতী পুজোর সময় ওই নাটক, গান, বাজনা এর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এবং পরবর্তী সময় একটা গ্রামের মধ্যেও থেকেও একটা সাংস্কৃতিক একটা পরিবেশ এবং পরিমণ্ডল ছিল, আর সেটা হয়তো বাবার মধ্যেও ছিল, সেখান থেকেই হয়তো কিছুটা জিনগতভাবে প্রাপ্তি। হলদিবাড়িতে প্রথম হাতে লেখা যে লিটল ম্যাগাজিন বেরিয়েছিল সেটা ওই আমার বাবার হাত ধরেই, বাবার সম্পাদনায়, সেটাই হাতে লিখে তার লিটল ম্যাগাজিন তৈরি হয়েছিল। তো হলদিবাড়ির মেন প্রাণকেন্দ্র ছিল হচ্ছে পিভিএনএল লাইব্রেরি, সেটাকে হলদিবাড়ির মানুষরা ক্লাব বলে। এবং সেই সময় গভর্নমেন্ট স্পন্সর রবীন্দ্র ভবন একমাত্র ব্লক শহর, মানে শহরও ঠিক তখন মিউনিসিপ্যালিটি হয়নি, সেই সময় কিন্তু গভর্নমেন্ট স্পন্সর রবীন্দ্র ভবন একমাত্র হলদিবাড়িতেই ছিল সারা বাংলার মধ্যে। একটা জেলা ওয়ারি রবীন্দ্র ভবন হতো। তার মানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল হলদিবাড়িতে সবসময় ছিল। তার ধারক কিংবা বাহক আমরা কতটুকু হতে পেরেছি আজকের দিনে, সেটা নিয়ে অবশ্যই মানুষ আগামী দিন চিন্তা করবে কিংবা বলবে। সেখান থেকেই বেড়ে ওঠা, পরবর্তী সময় শিক্ষক মানে করার জন্য, পড়াশোনা করার জন্য কলকাতায় চলে আসা। কিন্তু নারীর টান সবসময় কাজ করত। ওই দুর্গাপুজো আসছে, এই মহালয়া কোন দিন আসবে, বাড়িতে গিয়ে বন্ধুদের সঙ্গে রাত জেগে পিকনিকটা করতে হবে, সেটার জন্য প্রচুর বন্ধু বান্ধব, আমার যেহেতু কলেজ জীবনটাই এখানটাতে, স্বাভাবিকভাবেই তাদেরকে বাদ দিয়েই কিন্তু চলে যেতাম সেই গ্রামে, এবং সেখানে পৌঁছে রাত্রি জেগে এর বাড়ির ফল পেরে এই যে খাওয়ার একটা বেশ আনন্দ, সেটা সবসময় অনুভব করতাম, আজও করি। এখন অব্দি আমি পুজোর সময় আমার কোনোদিন মনে হয়নি যে আমি কোথাও ঘুরতে যাব, কোথাও বেড়াতে যাব। এখনো ওই তার মধ্যেই, ওই ছোট্ট পুজোর মধ্যেই প্রাণটাকে খুঁজে পাই। মা আসছেন, এই যে আসার আনন্দ, আজও পুজোর পাড়া কমিটিতে দায়িত্ব নিয়ে কাজ করি, যে না আমি ছোট্ট পুজো হলে ওটা পাড়ার বই পুজো, এটার একটা অন্য মাত্রা দেয়। সেটা হয়তো অনেকের অনেক বড় বড় পুজো হতে পারে, আজকাল তো কর্পোরেট পুজো শুরু হয়ে গেছে, সেই পুজোর কথা বলছি না, কিন্তু আমার পুজোয় ওই ঠিক আগে যেমন রচনা লিখতে হতো আমাদেরকে, বলতো যে তোমার স্কুলের রচনা, তোমার প্রিয় ইনস্টিটিউশনের রচনা লিখতে হতো। তো আমি তো সবসময় আমার হলদিবাড়ি হাই স্কুলের কথাটাই বলতাম, যে সেখান থেকে বড় হয়ে ওঠাটা, সেটাই আমার কাছে প্রিয় স্কুল। সে হতে পারে দামি স্কুল অনেক বড় বড় আছে, সে দুন স্কুলও অনেক বড় বড় ব্যাপার স্যাপার থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার প্রাণ আমার হলদিবাড়ি, এবং সেখান থেকেই বেড়ে ওঠা, এবং আজও যেভাবে আছি সেভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারি। এবং এই হলদিবাড়ি, এই হলদিবাড়িতেই একটা মানুষের জন্ম, জন্ম না, হয়তো হলদিবাড়িতে চলে আসা, এবং তারপর এই হলদিবাড়ির থেকেই তার 8বার এমপি হওয়া এবং 3বার এমএলএ হওয়া। মানে আমি কথা বলছি আপনার যে বাবা, অমর রায় প্রধান। এবং বলা হয় যে পশ্চিমবঙ্গ তো আছেই, তার সাথে মানে সমগ্র ভারতবর্ষ এরকম নেতা মানে হয়তো খুব কম ছিল, এবং তার সাথে বিভিন্ন আন্দোলনের সাথে তো যুক্ত ছিলই। সেই মানুষটিকে ছোট থেকে দেখা সামনে, মানে অনেকের কাছে তিনি হিরো ছিল। ঠিক আছে, মানে উনার মূর্তি এখন আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় হলদিবাড়িতে যে অবস্থিত সেখানে রয়েছে। এবং বেরুবাড়ি হোক, এই জায়গার প্রচুর মানুষ রয়েছে যারা হিরোর চোখে দেখতো। সেই মানুষটি আবার নেতাজির ফ্যান ছিল বা অনুরাগী ছিল। ঠিক আছে, তাকে কাছ থেকে দেখা, সেই দেখাটা কেমন? প্রথমেই বললাম যে ছোটবেলাটায় বাবাকে সেই হিসাবে, তার সান্নিধ্য বলতে তার সবসময় সারাক্ষণের একটা রাজনৈতিক জীবন, সেখানটাতে আমরা খুব ক্ষুদ্র সময় অতিবাহিত পেয়েছি। তার স্ট্রাগলিং লাইফ যেটা, সেটা প্রথম উনি হলদিবাড়িতে তার আত্মজীবনীতে লিখে গেছেন উনি, যে কোনো একজন ডাকাত মানুষ সেই সময়, তিনি জেলে গিয়েছিলেন ডাকাতি করতে গিয়ে, সেখানে গিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামীদের সান্নিধ্যে আসেন। সেও ওই বাবাদের, মানে আমাদের পরিবারের
সঙ্গে সেভাবে ওতপ্রোত না থেকে সে সেখান থেকে মগজ ধোলাই হয়ে এসে দেশ, নেতাজি, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বাবা যখন ক্লাস 8-এ পড়তেন তখন তার মগজটা ধোলাই করে দিয়েছিলেন। বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনরা যেহেতু কোচবিহারটা যেহেতু তখনও একটা করদমিত্র রাজ্য, দেশ একটা আলাদা, তার আইন তার শৃঙ্খলা সেখানে আলাদা, কারণ আমাদের 47 সালে কিন্তু আমরা স্বাধীনতা নই, আমাদের 1949 সালে ভারত মুক্তি হয় কোচবিহার। তো সেখানটাতে স্বাধীনতা সংগ্রাম করা যাবে না, এটা রাজাদের নির্দেশ ছিল। কিন্তু এই মগজটা যেহেতু ধোলাই হয়ে গেল, যখন ক্লাস 9-এ পড়ে তখন কোনো কোনো স্বাধীনতা সংগ্রামী, যেহেতু দার্জিলিং মেলটা ওই রাস্তায় চলতো, সেই জন্য তিনি এসে মালা পরাতে এসেছিলেন। মানে ওই ভদ্রলোকই, যেই ডাকাত ছিলেন যিনি পরে স্বাধীনতা সংগ্রামের সান্নিধ্যে এসেছিলেন, তার নাম বোধহয় ধোধো। তো সেই মানে ধোধো চাচা বলতো, সেই লোকটি বলছে লোকজন আমি নিয়ে যাবো, তুই শুধু সামনে থাকবি, কারণ জোরদার জমিদার পরিবারের ছেলে তুই, তোকে সামনে পেলে সবাই এটা একটা বেশ অন্যরকম হবে। তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাওয়া, তার পরবর্তী সময় নাবালক ছেলে এই কাজ করতে গিয়ে বিরক্ত হয়ে যাওয়া, বাড়ির প্রত্যেকটি মানুষ আত্মীয় স্বজন এই কি আমাদের বাড়ির ছেলে এখানে করতে যাবে কেন। তো সেখান থেকেই তারপরে যেভাবেই হয়ে মুচলেখা দিয়ে থানার থেকে ছাড়িয়ে নেওয়া এবং হলদিবাড়ি হাই স্কুলকে ছেড়ে দিয়ে জলপাইগুড়িতে শিফটিং হয়ে যাওয়া মামা বাড়িতে, এফডিআই স্কুলে আবার চলে যাওয়া, না আর হলদিবাড়িতে রাখা যাবে না এই ছেলেটিকে। তোমার কি মনে হয়, তুমি বলো, তুমি কি পড়তে চাও সেটা বলো, তুমি যেটা পড়তে যাওয়া তার জন্য আমরা অর্থ ব্যয় করবো ঠিকই আছে, কিন্তু তুমি ওইখানে যাবে কেন। কিন্তু এটুকুন বুঝেছিলাম যে মায়ের একটা প্রভাব, মানে আমার ঠাকুমার প্রভাব বাবার মধ্যে সবসময় কাজ করতো, কারণ তিনি সেই সময় শিক্ষিতা মহিলা ছিলেন না। কারণ আমি দেখেছি ওনাকে, মানে শেষবার একদম শেষ সময় মরার সময় ওই বালিশের তল থেকে খুঁজতে গিয়ে পাওয়া গেল উপন্যাস। কার উপন্যাস? না সুনীল বাবুর উপন্যাস, কি সমরেশ বাবুর উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তিনি পড়তেন। আমার মা রাগ করে বলতেন, দুদিন পর তো চলে যাবেন, উপরে গিয়ে কি কৈফিয়ত দেবেন, একটু রামায়ণ মহাভারত এগুলো পড়ুন, এগুলো এনে দিচ্ছি। বলে না, আমার গুলো ভালো লাগে না, আশাপূর্ণা দেবী যদি থাকে একটু এনে দিও, একটু চোখ বোলাবো। তার যে একটা প্রভাব সেটা আমার বাবুর মধ্যে পড়েছিল। সেই প্রভাব থেকেই বিভিন্ন আন্দোলনে পরবর্তী সময় জেল খাটা। বিশ্বাস অনেকেই করতো না বামপন্থী রাজনীতির মধ্যে প্রথমে, কারণ উনি, ওনার যারা আত্মীয় স্বজন পরিজন ছিল তারা কেউ কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, তারা কংগ্রেসের নেতা মন্ত্রী ছিল, নিজে ওনার পরিবারটা জোরদার জমিদার পরিবারের সঙ্গে যুক্ত ছিল, কাজে সেখানটাতে বামপন্থীরা সেই সময় তাকে বিশ্বাস করতেন না। কিন্তু পরবর্তী সময় বিশ্বাস করেছিলেন এবং তিনি একেবারে আপাতমস্তক বামপন্থী ছিলেন। সারা জীবন আমি কখনো আমার বাবাকে দেখিনি অন্য কোনো রং পরতে, ওই ধুতি আর ওই গেরুয়া পাঞ্জাবি, মানে এটাই ছিল তার প্রধান পরিচয়। এবং এই পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গান লেখা হতো, বামপন্থীরা করতো। পরবর্তী সময়ে আন্দোলন করতে গিয়ে যিনি মেকলিগঞ্জের একটি জায়গা আছে ধুলিয়া বলে, এখন উছলপুকুরি অঞ্চলের মধ্যে পড়ে, তাদের শরণাপন্ন হয়েছিলেন। সেই সময় তারা কারা? তারা হচ্ছে গিয়ে একটা সাধু বৈরাগী, এরা এরা কোচবিহার রাজার বিরুদ্ধে লড়াই করে স্বাধীন ধুলিয়া ঘোষণা করেছিলেন। এবং তাদের মধ্যে রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, সেনাপতি ছিলেন। সেই ঘোষণা করে তারা কিন্তু সবাই কিন্তু, যে তারা কিন্তু কেউই গৃহী নন, তারা সবাই সন্ন্যাসী, অর্থাৎ বৈরাগী জীবন তারা যাপন করতেন, তারা কিন্তু করেছিলেন। এবং তাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সেই সময় অল্প বয়স্ক কিছু জোরদার বাড়ির অল্প বয়স্ক বৃদ্ধা মহিলা, মানে অল্প বয়স্ক মহিলা, তাদের চুলটা কাটা থাকতো, বিধবা হয়ে গেছে, কিন্তু পরিবারের একটা বড় টাকা তাদের কাছে থাকতো। যে বলে না যে সে নিঃসন্তান, সে পিসি, কিংবা সে ভাইরা তাকে ফেলতে পারেনি, তার একটা গার্জিয়ানশিপ তার পরিবারের। এই মানুষগুলি কিন্তু অমর রায় প্রধানকে সারাক্ষণ সাহায্য করে দিয়ে গেছে তার রাজনৈতিক জীবনে। পরবর্তী সময় বেরুবাড়ি আন্দোলন, যেই আন্দোলনের পক্ষে সেই বেরুবাড়ি আটকে গিয়েছিল, আজও আমাদের জলপাইগুড়ি জেলার পাশে,
সেই আন্দোলনের মুখ্য ভূমিকা তিনি নিয়েছিলেন, যে লড়াই ফিল্ডে থেকে। আর পরবর্তী সময় জলপাইগুড়ির মানুষ ডক্টর নির্মল বোস, উনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রীও ছিলেন বামফ্রন্টের সময়, এবং পরবর্তী সময় অন্যান্য মন্ত্রীও তিনি করেছিলেন। তার একটা সান্নিধ্য তিনি পেয়েছিলেন। সেই সান্নিধ্যের জোরেই কিন্তু অমর রায় প্রথমে অমর রায় প্রধান হয়ে গিয়েছিল। তিনি মাটির মানুষের নেতা ছিলেন। পরবর্তী সময় 3 বিঘা আন্দোলন, সেটা যদিও পরবর্তী সময় হয়নি, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি আমাকে একটিবার জিজ্ঞেস করেছিলেন, আমার মনে আছে, যে 3 বিঘা আন্দোলনে 3 বিঘা তো দিয়ে দেওয়া হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের প্রাপ্তিটা অনেক কমে গিয়েছিল। সেটা করেছিলেন, সেই সময় জ্যোতিবাবুর মন্ত্রিসভা ছিলেন এবং কংগ্রেস ছিল সেই সময় দিল্লিতে। তারা চুক্তিবদ্ধভাবে যেভাবেই হোক প্রশাসনকে কাজে লাগিয়ে 3 বিঘা জমি কিন্তু হস্তান্তর করে দিয়েছিলেন বাংলাদেশের কাছে। এবার যেটা নিয়ে আন্দোলন ছিল সেটা হচ্ছে ছিটমহলের আন্দোলন। হুম। সেই আন্দোলনের পুরোধা ছিলেন অমলবাবু, এবং সেই ছিটমহলের আন্দোলনের সেই সময় সেই ছিটমহল আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছু গোলাগুলি, অনেক শহীদও হয়েছে। সেই মানুষগুলিকে, এই যে বললাম আমি এই কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দার্জিলিং এ আমাকে জিজ্ঞেস করেছিলেন আলাদা করে ডেকে নিয়ে, যদি ছিটমহল বিনিময় হয় তাহলে ভালো হবে না মন্দ হবে। আমি বলেছিলাম ভালো হবে। তো উনি আমার ওই একটি কথাতেই রাজি হয়ে গেছিলেন, এবং ছিটমহল কিন্তু বিনিময় হয়ে গেছে। এখন আর সেই ঐতিহাসিক যুগ থেকে, মানে মুঘল আমল থেকে কিংবা তারও আগের থেকে যেই জায়গাগুলো পড়েছিল, যার কোনো নাগরিক অধিকার ছিল না সেই সময়কার মানুষগুলোর, আজকে কিন্তু সেই অধিকারটুকু তারা পেয়ে গিয়েছে। তাদের ওখানে কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো দেশ নয়, কিন্তু একটা অন্য দেশের ভিতরে একটা অন্য দেশের জায়গা, যেখানটাতে কোনো রকম কোনো প্রশাসনিক কোনো কাজকর্ম হতো না। সেই মানুষগুলো কিন্তু আজকে একটা সম্মানের সঙ্গে, সে ওপারে যারা গেছেন ওপারে, এপারে যারা এসেছেন তারা এপারে, তারা কিন্তু আজকে সম্মানের সঙ্গে বসবাস করছে। এবং অমরবাবু যে আন্দোলনটা করেছিলেন সে সময়, সেটা কোথাও গিয়ে আপনার হাত দিয়েই সফল হলো। না, এটাও তো আমার একটা। হাত দিয়ে সফল না, এটা একটা বৈদেশিক চুক্তি। হ্যাঁ। এই বৈদেশিক চুক্তিতে অবশ্যই রাজ্যের একটা প্রস্তাবনা থাকে। সেই রাজ্যের প্রস্তাবনা আমাদের মাননীয় দিদি সেটা করেছিলেন। তার জন্য উত্তরবঙ্গবাসী হিসাবে কোচবিহারই বেশি ছিল সিট। কোচবিহার এবং জলপাইগুড়ি একেবারেই আমার বাড়ির আশেপাশে সমস্ত সিটগুলো। এ কাজেই এই মানুষগুলোর সঙ্গে তোতপ্রোতভাবে সবসময় যুক্ত থাকা হয়েছিল। ওদেশেও মানুষ শহীদ হয়েছিলেন, এদেশেও শহীদ হয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে এই আন্দোলনের ভেতর দিয়ে এটা সম্পূর্ণ কৃতিত্ব আমার মতো ক্ষুদ্র মানুষের হতে পারে না। এটা সবাই, কিন্তু আমি ওই জায়গায় গর্ববোধ করি যে না, আমাকে অন্তত পক্ষে সেদিন উনি জিজ্ঞেস করেছিলেন। 2000, এটা বোধ হয় 14 সালে, 13 কি 14 সালে। আপনার মধ্যে সবসময় এই যে ব্যাপারটা, যে ক্রেডিট না নেওয়ার ব্যাপার, এটা কিন্তু খুব ভালো। এবং তার পাশাপাশি একটা অভিযোগ রয়েছে পরিবারের তরফ থেকে, পরিবারের যারা আছে, সেটা হচ্ছে আপনি 2 বছর এমএলএ থাকলেন, তারপরেও পরিবারের কাউকে কিছু করে দিলেন না, বা পরিবারকে কোনো সাহায্য করলেন না। অনেকেই বলে, ঠিক আছে, এটা আমরা রিসার্চ করে পেয়েছি, যে পরিবারের অনেকেই বলে যে আপনি নিজের লোকদের জন্য যেটা করে আর সবাই, এটা কেন নয়। দেখুন, আমরা মানুষ হয়ে এসছি ওই পারিবারিক শিক্ষার মধ্যেই, যে আমি বোধ করি এই জায়গায় যে কোনো কাজই তো অসম্মানের নয়। সে যে কাজই যে কাজ করুক না কেন, এটা আমরা মানি। তো যে যেখানটাতে আমার আত্মীয় স্বজন পরিজন, তাদের পরিচয় দিতে আমার কখনো লজ্জা বোধ হয় না কিংবা কুণ্ঠা বোধ হয় না। এই একটি কারণেই, সে মানুষ হিসাবে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, পেশাগতভাবে সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এইটুকুনি যথেষ্ট। অনেকে হয়তো ক্ষোভ প্রকাশ করে বলে অমুকের দাদা অমুক করে দিয়েছে, অমুকের কাকা অমুক করে দিয়েছে, অমুকের মামা অমুক করে দিয়েছে, অমুকের মেয়ের জন্য অমুকের বাবা এই করেছে। আমরা সেই জিনিস কখনো পাইনি, আমার বাবাও সেই জিনিস আমরা দেখিনি। আর আমার মধ্যে তার স্বাভাবিকভাবে তার সেটা আসে, এবং সেটাই স্বজন পোষণ, যে কথাটা আসে, স্বজন এবং পোষণ, এটা তো প্রথম দিন যেদিন বিধায়ক হলাম সেদিন তো এটার বিপক্ষে আমি শপথ নিয়েছি বিধানসভায় এসে, যে আমার দ্বারা কেউ প্রভাবিত হবে না, কারণ আমার পরিবার কিংবা যেটা আমি জানবো, যেটা সত্যতা থাকবে সেটাই আমি বলবো। সেই শপথটা তো সেদিন নিয়েছি, তাই কেমন করে একটু এক কাজটা করি, যে না, নিজের লোককেই আমায় করতে হবে, সে তার যোগ্যতা অনুযায়ী সে তার কাজ করবে।
আমার যোগ্যতা যদি না থাকে, আমার চাইতে যদি কেউ সুযোগ্য মানুষ যদি আমার জায়গায় আসে, তাহলে আমিও অবশ্যই এইটুকুন জানবো, এইটুকুন সকলের ভাবা উচিত যে সে যে সার্ভিসটা দেবে তাতে আমিও উপকৃত হবো। আমাকে সরিয়েও যদি কেউ আসে, সেই ভালো লোকটি, যে না সে আসলো আমার চাইতে সে ভালো, এবং সে আমার চাইতে বেশি ভালো কাজ করবে, সে পরিবারে হতে পারে, সে পাড়ার ক্লাবে হতে পারে, সে সমাজের সব জায়গায় হতে পারে। এই জায়গাটাকে আজকের দিনে কিন্তু প্রাসঙ্গিক থাকাটা খুব জরুরি সমাজটাকে টিকিয়ে রাখার জন্য, এইটুকু আমি মনে করি। রাজনৈতিক শুরুটা কিভাবে, রাজনীতিতে পা রাখাটা কিভাবে? রাজনীতিতে পা রাখাটা এইভাবেই বলবো যে ছাত্র জীবনে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই বড় হওয়া। বাবা আপাদমস্তক বামপন্থী ছিলেন, সেই পরিবারেই বড় হয়েছে। আলটিমেটলি এখান থেকে কলকাতায় পড়াশোনা শেষ করে চাকরি বাকরি জুটছে না, ইন্টারভিউ কম দেইনি, চলে গেলাম ছোটখাটো ব্যবসা করে যদি হলদিবাড়িতে থাকা যায়। বাবা বলতেন আমার ছেলে যদি রিক্সা চালিয়ে খায় তাতেও আমি খুশি, বুঝবো মরার আগে অব্দি যে না সৎ পথে খাচ্ছে। এটা আমার বাবার বক্তব্য ছিল। কাজে তার জন্য আমাকে কিছু কাউকে বলতে হবে, সুপারিশ করতে হবে, সেই জায়গাটা আমি করবো না। তো ছোটখাটো দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, চলছিল বেশ ভালোই। টুকটাক হলদিবাড়িতে যেটা সবচেয়ে বড় কথা, কাঁচামাল, হলদিবাড়ির টমেটো এবং কাঁচা লঙ্কা খুব বিখ্যাত, এবং শাকসবজি। ওটা উত্তরবঙ্গের শুধু নয়, গোটা ভারতবর্ষে। এবং কোনো কোনো সময় আমাদের টমেটো শুনতাম যে সেটা চীনে এবং পাকিস্তানেও যায়, নেপাল তো যেতই। কাঁচা লঙ্কা এবং টমেটো গোটা ভারতবর্ষে 3 থেকে 4 মাস আমরা হলদিবাড়ির মানুষ যা প্রোডাকশন করে সেটা মানে ভারতবর্ষে ছড়িয়ে যায়। সেখান থেকে দেখে সেখানকার কিছু আরো এই নিয়েও আবার অন্যান্য ব্যবসা তৈরি হয় হলদিবাড়িতে। যেমন ওই প্যাকেজিং এর একটা বড় ব্যবসা থাকে। কলকাতার থেকে ইংরেজি পেপার, তার পেপার বোধহয় যে পেপার ইয়েটা পাওয়া যায় সেটা খুব ভালো, সেটা যেগুলো বিক্রি হয় না তার কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে গিয়ে সেখানে একটা ব্যবসা হয়। এইভাবে কাজগুলো ওখানটাতে হয়। তো হলদিবাড়িতে সেই জায়গায় কিন্তু অনেক মানুষ ইনভলভড, অনেক মানুষের বেকারত্ব সেখান থেকে ঘুচে গেছে। কাজে সেখানে ওই টুকটাক ব্যবসা করে চলছিল বেশ ভালোই। ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে একটা শিল্পযোগ এবং তাকে কেন্দ্র করে কৃষকের উপর অত্যাচার এবং সমগ্র কৃষক সমাজকে না বুঝিয়ে বিরক্ত করে সরকারের টিকে থাকার একটা, আমার মতে, এটা আমার মত বলছি আমি, যে চেষ্টা তৎকালীন বামফ্রন্ট সরকার করেছিল। এবং সারা বাংলায় কৃষক সমাজ জেগে গেছে। আমার স্কুলের 3 মাস্টারমশাই আমাকে, আমি নাম করে বলতে পারি, এখনো বেঁচে আছেন। আমার মাস্টারমশাই শঙ্কর গাঙ্গুলি, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় বাসুদেব বাবু, এবং প্রয়াত হয়েছেন বিশ্বরূপ বাবু। উনি অবশ্য জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এনারা দুজন বামপন্থী চিন্তার সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু এই 3টি মানুষ একত্রিত হয়ে, তুই কিসের ব্যবসা করছিস, তোর কি ব্যবসার জায়গা, আমার মগজ ধোলাই করতে আবার শুরু করবো এই 3টে মানুষ। রেগুলার আমি কোথায় চা খাই সেখানে গিয়ে বসে থাকবো, আমি কখন ওখানে চা খেতে আসবো, গিয়ে দেখছি মাস্টারমশাইরা একেবারেই বসে থাকবো বসে থাকবো। এই অবস্থায় আমাকে বললে এটা হতে পারে না, তুই যা, তুই বেরিয়ে পড়, তোর ব্যবসাটা তোর কাজ নয়, তুই রাজনীতিতে না। কোন রাজনীতি করবো মাস্টারমশাই, আপনি তো বলছেন। আমি তাদের সঙ্গে বড় হয়ে গেলে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এখনো দেখা হলেই মাস্টারমশাইয়ের সঙ্গে, তারা অসুস্থ, একজন তো চলেই গেছেন, যাই মাঝে মাঝে দিরামপল্লীতে দেখে আসি। এখন উনি অনেকটা বলতেও পারেন না, তারা তাদের রাজনীতির সঙ্গে যুক্ত। আমাকে বললো এই যে গোটা বাংলা জুড়ে যেটা জিনিস শুরু হয়েছে এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে গিয়ে নন্দীগ্রামে আসা, কলকাতাতে বহু বন্ধু থাকার দরুন, এবং ছোটবেলার থেকেই একটু বলতেই পারি বাবা বামপন্থী থাকলেও একটু অ্যান্টি বামপন্থীর প্লে সবসময় কাজ করতো। এই সেখান থেকে পেয়ে যাওয়া সেই বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় থাকা,
এবং সেই সময়ে যারা তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের কথা মতো কিছু কিছু কাজ করা, সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। কারণ তার আগেও যখন কানোরিয়া জুট মিলের আন্দোলন হয়েছিল, তখনও আমি কিন্তু বসেছিলাম না, তখন আমি কলেজে পড়তাম, কিন্তু একটু ফাঁক পেলেই ছুটে চলে যেতাম সেখানটা তো প্রচুর মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। পরবর্তী সময় যেতে যেতে, চলতে চলতে একটা লড়াই আন্দোলনের ভেতর দিয়ে হঠাৎ করে দিদির চোখে লেগে যাও। একদিন বাড়িতে একজনকে পাঠিয়েও দিলেন দিদি, আমি তো জানিও না কি করতে হবে, না তোমাকে তৃণমূলটা করতে হবে। তো বাবার কাছে গিয়ে বলেছে, বাবা বলেছে যে না আমি বলতে পারবো না। কারণ বাবা চাইতেন না, এটাও সত্যি কথা, বাবা চাইতেন না আমরা ওনার যে সন্তান তারা যাতে ডাইরেক্ট পলিটিক্সে ইনভলভ হই। তিনি চাইতেন তোমাদের পরের জেনারেশন যদি আসে ওয়েল, কিন্তু তোমরা কেন। কিন্তু যেভাবেই কাকতলীয় ভাবেই হোক না কেন সেখানটাতে চোখে পড়ে যাওয়া, এবং পরবর্তী সময় তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৃণমূলের রাজ্যের কার্যকারী সভাপতি হওয়া, কোচবিহার জেলার জেনারেল সেক্রেটারি হওয়া, যুব সভাপতি হওয়া জেলার, এই সবকিছুর ভেতর দিয়েই রাজনীতিতে আবার সমস্ত দোকানপাট, মানে গণেশ উল্টে দেওয়ার মতো যেটাকে বলে, সেইভাবে আবার রাজনীতিতে ব্যাক করা, এবং একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে আজকে অবধি মানুষের পাশে থাকা। প্রাসঙ্গিকতায় সেখানটাতেই এমপি হলাম কি মন্ত্রী হলাম কি এমএলএ হলাম কি পঞ্চায়েত হলাম সেটা নয়, কি কাউন্সিলর হলাম সেটা নয়, রাজনীতির প্রাসঙ্গিকতা এটা দেখে দেখে বড় হয়েছি, কিংবা এটা শুনে শুনে বড় হয়েছি, যে আমি মানুষের সঙ্গে আছি না মানুষের সঙ্গে নেই। মানুষের সঙ্গে থাকাটাই রাজনীতির মূল প্রাসঙ্গিকতা। আমি মনে করি আমি এখনো আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। হয়তো পরিসরটা অনেক কমে গেছে, এমএলএ থাকলে পরিসরটা বৃহৎ হয়, এমপি থাকলে তার পরিসরটা আরো বৃহৎ হয়, মন্ত্রী থাকলে সারা রাজ্য জুড়ে হয়, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তো করা যায়। সেই প্রাসঙ্গিক আমি মনে করি যে কেউ যদি কখনো সাহায্যের জন্য আসে, হয়তো আর্থিকভাবে সেইভাবে আমার দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু মানসিকভাবে তার পাশে গিয়ে দাঁড়ানো, দৈহিকভাবে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার লড়াইয়ে তার পাশে থাকা সবসময় চেষ্টা করি, যদি তার মধ্যে কোনো খাদ না থাকে। যদি তার মধ্যে কোনো খাদ থাকে সেখানে যাই। সময়টা হয়তো 2009 সাল, যে সময় তৃণমূল কংগ্রেস তখনও রাজ্যে শাসনে আসেনি। সেই সময় দল একটা দায়িত্ব দিল আপনাকে লোকসভা ভোটে লড়াই করার জন্য, এবং আপনি সেই দায়িত্বটা নিলেন। এবং তৃণমূল কংগ্রেস সেই সময় যে সেই জায়গাতে অতটাও শক্তিশালী নয়, কিন্তু আপনি সেখানে তৃণমূল কংগ্রেসকে সেকেন্ড পজিশনে নিয়ে গেলেন। সেই সময়টা এবং সেই জার্নিটা, সেই অফারটাই পুরো মানে স্মৃতিটা কেমন? আমাকে হঠাৎ একদিন দিদি ডাকলেন হুম। তার বাড়িতে, গেলাম, তিনি ছবি আঁকছিলেন, মুড়ি মাখা ছিল, বলল মুড়ি খা। খাচ্ছিলাম, আমাকে জিজ্ঞেস করলো তোর সঙ্গে রবির সম্পর্ক কিরকম। আমি বললাম ভালো, তুই কোচবিহার চলে যা। তখনও ভোট ডিক্লিয়ার হয়নি, আমি বুঝতেই পারিনি। আমি বারবার করে বলছিলাম যে দিদি আমার তো একটা ছোট ব্যবসা ট্যাবসা আছে, ওটা একটু করে না খেলে কেমন করে হয়, আর বাড়িতে বৃদ্ধ বাবা মা, বাচ্চাটাও ছোট। তো দিদি ছবি আঁকছেন আর রেগে যাচ্ছিলেন, তোকে যেটা বলছি সেটা তুই কর। দিদি আমার তো একটা মোটরসাইকেল আছে, আমি মোটামুটি আপনার আমার যেহেতু বাড়ির লাগোয়া জলপাইগুড়ি, এই সদর ব্লক আর মেকলিগঞ্জটা আপনি আপনাকে দেখে দেবো। আমি ভাবতেই পারিনি। তো পরে একজন দিদি রেগে যাচ্ছে, ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, দিদি ছবি আঁকছে, আহ, তখন ভিতর থেকে একজন বাইরে এসে আমার পায়ে চিমটি কেটে বলল হয়ে গেছে তুই বাইরে আয়। তো আমি বললাম বাইরে গেলাম, শোনো তুমি, তোমাকে দিদি টিকিট দিচ্ছে আর তুমি বলছো যাবে না। আমি বললাম কিসের টিকিট? আমার ধারণা ছিল না, কারণ এই এমপি সিটে আমি দাঁড়াবো, আহ, আমি কি করতে পারি। দিদি কি ভেবেছিলেন আমি জানি না, আমাকে বললেন, আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে তার মাঝখান থেকেও আমার এমনি তো রাজনৈতিক কাজগুলো করতেই হতো,
সেই কাজগুলো করছিলাম। লোকসভার টিকিট আমাকে দিচ্ছে, আমি একটু অবাক হয়ে যাওয়ার মতো। তো সেই সময় যান প্রাণ লড়িয়ে দিলাম। একটা পারিবারিক পরিচিতি ছিলই বাবার দৌলতে। এ, সেখানটাতেও একটা ভালো অ্যাক্সেস পেলাম মানুষের কাছে গিয়ে। সাংগঠনিক ভাবে দুর্বলতাটা ছিলই প্রচুর। প্রায়, হ্যাঁ, প্রায় 30%, 30-40% বুথে তো আমরা পোলিং এজেন্টই দিতে পারি। কিন্তু তারপরেও একটা লড়াই, মানুষের সঙ্গে যাওয়া, এবং আমি একটা প্র্যাকটিস করে নিলাম যে পরিবর্তন আসছে এই গন্ধটা পেয়ে যাচ্ছিলাম। কারণ দেখতাম আমাদের মিছিলে লোক নেই, কিন্তু বামফ্রন্টের মিছিল মানে সেই বিরাট বড় মিছিল। তো মোটামুটি গাড়ি হয়তো দাঁড়িয়েই পড়লো আমাদের, আমরাও প্রচারে দাঁড়িয়ে রাস্তায় নেমে থাকতাম যে না, রাস্তায় নেমে দাঁড়াই, মানুষগুলো তো তোকে দেখবে, তোরাও। তো যারা স্লোগান দিত তাদের আমাদের দেখলে, আমাকে রবিদাকে দেখলে স্লোগানটা আরো বেড়ে যেত। কিন্তু পরের দিকে তো আর স্লোগানটা থাকতো না, দেখতাম মানুষগুলো হাত দেখাতো। আমি গন্ধ পেয়ে গেলাম তখনই যে না, মানুষ এবার ভোট দেবে। কতটা কি হবে জানি না, তবে একটা ভালো জায়গায়, ভালো পজিশনে যাব। সেই জায়গায় করতে 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 করতে, এবং রবিদার মধ্যে একটা জিনিস দেখেছিলাম যে তিনি যে কাজটি করেন, তিনি একলাই করতে চান সবসময়, কিন্তু তিনি সেটা করেন, সেটা গুছিয়ে করেন। তার সেই, তারও তো ছোটবেলার থেকে একটা অভিজ্ঞতা জাতীয়তাবাদী আন্দোলনে, এবং ধরে 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 ধরে, এবং দিদির সান্নিধ্য পেয়ে যেই জায়গাটা তিনি করেছিলেন, তৈরি করেছিলেন, এবং নিজে অনেক কষ্ট করেছেন। তাকে অনেকবার মারার চেষ্টা হয়েছে, এমন নয় যে আমাদেরকে চেষ্টা হয়নি। এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা দিয়ে ব্যাক করতে হতো, অ্যাটাক হয়ে যাব, এরকম একটা বিষয় ছিল যে আমি এই রাস্তা দিয়ে আজকে কোচবিহারের দিকে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে আর ব্যাক করবো না, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসবো, কারণ ওয়েট করতে পারে কেউ আমাকে আক্রমণ করার জন্য। এইভাবেও অনেক কিছু হয়েছে, সামাজিক ভাবেও চেষ্টা হয়েছে। বামপন্থীরা সেই সময়, এমন হলো একবার প্রয়াত হয়েছেন তাপস পাল, তিনি যাত্রা করতেন এই মেকলিগঞ্জ বিধানসভারই জামালদা বলে একটি জায়গায়, উনি যাত্রা করতে এসেছেন। তো রবিদা আমাকে ফোন করে বলল যে তুমি যেও, গিয়ে একটা ফুলের বুকে নিয়ে আমার কথা বলো, দেখা করে। আমি আসতে পারলাম না, তুমি যেও। আমিও গেলাম, গিয়ে বললাম, পরিচয় দিয়ে সবকিছু বললো। একজন ভলেন্টিয়ারকে ডেকে বললো, এই ওকে বসিয়ে দাও, যাত্রা দেখে যাও। তো বসলামও। কিছুক্ষণ পরে লোক এসে তুলে দিল, বলে না, এখানে বসা যাবে না, কারণ বামপন্থী লিডাররা, তৎকালীন বামপন্থী লিডাররা এসে সেখানে নাকি বসবেন, সবাই আমার পাশে বসতে রাজি নয়। সেজন্য আমাকে সেখান থেকে প্রায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। দেখলাম যে যদি না শুনি তাহলে হয়তো অ্যাসাল্ট করবে, তো মাথা নিচু করে বেরিয়ে আসাটাই। তাই এই দিনগুলোও গেছে। তো তার মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম একটু চলছিলই। এবং এই যে লড়াই, যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় আমাদেরকে দেখিয়েছিলেন, সেই রাস্তাতে সেই লড়াইগুলো হয়েছিল সারা বাংলা জুড়ে। শুধু আমি কেন, প্রচুর মানুষ লড়াই করেছে, প্রচুর মানুষ শহীদ হয়েছে, প্রচুর মানুষকে মরতে হয়েছে, প্রচুর সহকর্মী মারা গেছে লোকসভা নির্বাচনে। সেই জায়গায় লড়াই করতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। 7টি বিধানসভা নিয়েছিল লোকসভাটি, তার মধ্যে 2টি লোকসভায় উইন হয়ে গেল, একটা নাটাবাড়ি, একটা মাথাভাঙা। এবং অনেকগুলো সিট একদম কিন কিন মার্জিনে আমরা হেরে গেলাম। তো মনে তো একটু দুঃখ হয়, প্রথমবার দাঁড়িয়েই হেরে গেলাম, কিন্তু দুঃখটা দুঃখের জায়গায় থাকলো না। একদিন মন খারাপ করে বসেই থাকলাম কোচবিহারে, তারপরের দিন ভাবলাম আজকে একটু খেয়ে দে, তাহলে বাড়ি ফিরবো। বাড়িতে স্ত্রী, মা, বাবা আছে, অপেক্ষা করে আছে, যাই। তো যাবার সময় আমার এখনো মনে পড়ে, ঘোকসার ডাঙ্গা আমাকে ফোন করে বললো যে মাথাভাঙা কনস্টিটিউয়েন্সির মধ্যে, দাদা যখন যাবেন এখানে পার্টি অফিসটা হয়ে যাবে। পার্টি অফিসটা হয়ে যাবে না, ঠিক আছে। মন টন খারাপ, আবার যাবো, তাড়াতাড়ি যাই, একটু আড্ডাও মারবো বন্ধু বান্ধবের সঙ্গে, একদিন ধরে আড্ডা হয়নি, একটা দীর্ঘ লড়াইটা ছিল। আমি আর ঘোকসার ডাঙ্গায় দাঁড়ালাম না, দাঁড়াবো দাঁড়াবো করেও দাঁড়ালাম না, ব্যাক করে গেলাম। আজও পীড়া দেয়। বাড়ি পৌঁছলাম, খবর পেলাম ওই ঘোকসার ডাঙ্গার ওই অফিসটাতেই অ্যাটাক হয়েছে, এবং একজন আমাদের সহকর্মী মারা গেছে। পরের দিন থেকে আর বসে থাকতে পারলাম না, ওর ডেড বডিটা কাঁধে নিয়ে আবার লড়াই শুরু হলো, আবার লড়াই শুরু হলো। সেই লড়াই করতে 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 এর মধ্যে অনেক
চাওয়া পাওয়া, রাজনৈতিক চাওয়া পাওয়া, অনেক কষ্ট, ব্যথা, বেদনা, এইগুলো রাজনৈতিক কর্মীদের রাখতে নেই। আসতো এবং তাকে সরিয়ে দিতে হয়। সেই শিক্ষাটা তার মধ্যেও পেয়ে গেল এই হারার পর থেকে, যে না, এগুলো আসবে। অনেককেই বলতে শুনেছি, 1 ভোটে হারাও যা, ওই 1 লক্ষ ভোটেও হারাও তা। হ্যাঁ, এটা হয়তো ঠিক, কিন্তু একটা জায়গায় একটা জেলাকে পৌঁছে দেওয়া রাজনীতিতে, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টটা আরো লড়াই করতে আমাদের শেখানো, এটাই হচ্ছে গিয়ে আমার 2009-এর লোকসভা নির্বাচনে। এবং সেই লড়াইটা আরো বেশি করে দিতে পারলাম, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা কোচবিহার থেকে 4টি আসন জিতলাম এবং সরকার পড়ে গেল। সরকার পড়ে গেল সিপিএম এর তৎকালীন সময়। আজকে হয়তো অনেক কমিউনিস্ট নেতা বলবেন বেনজল ঢুকে গিয়েছিল, এই হয়েছিল, সে হয়েছিল। আসলে না, আসলে যেটা ছিল সেটা, তারা যে পরিকল্পনার ভেতর দিয়ে মানুষের কাছে পৌঁছতে চাচ্ছিল কিংবা গিয়েছিল, এবং তারা তাদের নীতির পক্ষে না নীতির বিপক্ষে, সেই চিন্তা ভাবনাটাও কিন্তু যুক্ত থাকে, সেই নীতির থেকে তারা ভ্রষ্ট হয়ে গেছে। কারণ আজকে যদি সামান্য একটা কথা বলি, আমি তো বামপন্থী পরিবারে বড় হয়েছি, বলছি সিপিএম মানে হচ্ছে তারা জনগণতান্ত্রিক বিপ্লব করবে, তাদের জাতীয়তাবাদের কোনো ভ্যালু নেই। সামগ্রিক পৃথিবীটাই তাদের কাছে এক, হুম। দুটো রঙে বিভক্ত, একটা হ্যাভ, একটা হ্যাভ নটস। এই হ্যাভ এবং হ্যাভ নটস এর যে লড়াই, এই লড়াই সারা বিশ্ব জুড়ে তারা করবে। তো হঠাৎ করে এখন পতাকা তোলা শুরু করেছে। নীতিগতভাবে তারা আর কমিউনিস্ট নেই, আমার যেটা মনে হয়। কেন, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ, এই আন্তর্জাতিকতাবাদের পথে হাঁটছিল, জনগণতান্ত্রিক বিপ্লব হবে। তো কোনো ভারতের বিপ্লব না, ভারতের এখানটাতে আমি স্বাধীনতা সংগ্রামে ছিলাম কি থাকবো কি কতক্ষণ ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার কমরেডরা বলে দিয়েছে, সেই ক্ষেত্রে ছিলাম। 42 সালের আন্দোলনে কে কি করেছে সেটাও তো ইতিহাস। ইতিহাস যদিও আমি বলছি যে সবসময় যারা সরকারে থাকে তাদের মতো করে লেখা হয়, সে আগেও যা হয়েছে, পরবর্তী সময় ইতিহাসও তাই হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও অনেকেই আজকে কিছু কিছু নাম আমরা পাই, কিন্তু অনেক নাম তো আসে না। কেন আসে না, কি জন্য আসে না, তাদের কি প্রভাব ছিল না প্রভাব ছিল, সেই জায়গাটাকে আহ, এখন বহু আধুনিক ভাবে চিন্তা ভাবনা হচ্ছে, নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে। এই নতুন চিন্তা ভাবনা, আধুনিক চিন্তা ভাবনা, সে সবখানে, সে আম, খেলার ক্ষেত্রেও হোক, সাংস্কৃতিক জগতে, নাটকের জগতেই হোক, কিংবা সিনেমার জগতেই হোক, কিংবা রাজনীতির জগতেই হোক, বহু আলোচনা, বহু কাটাছেঁড়া ক্রিটিসিজম চলছে এখনো। এই কাজগুলো আমার সত্যি খুব ভালো লাগে, যে না, একটা জায়গার থেকে একটা জায়গায় কাটতে হবে, একটা জায়গার থেকে কাটতে না পারলে আমার এই লড়াই স্ট্যাগনেন্ট হয়ে যায়। এই লড়াই থাকতে পারে না, লড়াইয়ের ধারা এবং তার ধারাবাহিকতা, এটা সবসময় এক জিনিস থাকে না। সেই জায়গা থেকে আমি, যে তৎকালীন যারা এখানে শাসন করতেন, সকল বামপন্থী, তারা কিন্তু তাদের নিজেদের প্রাসঙ্গিক রাখতে পারেনি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা দিয়ে বলছি। একেবারে নির্লোভ মানুষ ছিলেন আমার বাবা, বলছিলাম যে এক কাপড় সারা জীবন অন্য কোনো রং পরেননি, অন্য কোনো রং পরেনি, ওই পাঞ্জাবি আর ওই। তো শেষ জীবনে বাবার কাছে ওই উপলব্ধিটা পাওয়া, যে বাবা বলতেন শেষের দিকে এসে, ওই সময়টা পারলাম না। যখন এমএলএ ছিলাম, তখন তোর মা ওই সেলাই মেশিনে আর সুই দিয়ে যে পাঞ্জাবিটা মানিয়ে দিত, ওই ইস্তারি থাক আর না থাক, চলে যেতাম অ্যাসেম্বলি তোটা পরে। কিন্তু এমপি হয়ে যাওয়ার পরে প্লেনে উঠছি, ইস্তারিটা না থাকলে একটু অসুবিধাই হচ্ছিল। আমি ক্ষুদ্র করেই বললাম, ইস্তারিটা না থাকলে কিন্তু খুব অসুবিধাই হচ্ছিল, একটু কড়কড়ে হচ্ছিল না। এই যে ব্যাপারটা, এটা দিন 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 দিন, এবং ইতিহাস বলে পূর্ব ইউরোপ থেকে চলে যাওয়া বামপন্থী সংস্কৃতি হারিয়ে যাওয়া, আহ, এই কারণগুলো অনেকটা ছিল মানুষের মধ্যে, তাদের যে দায়বদ্ধতা সেটা অনেক কমে গিয়েছিল। এবং সেই সুযোগ এবং সেই সময় এবং সেই সন্ধিক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন, এবং সঙ্গে আমরা যারা সৈনিক হিসেবে ছিলাম, তারা তাদের ত্যাগ, তাদের ইয়ে চিন্তা ভাবনা করে জীবনকে বাজি রেখে সেদিন কিন্তু লড়াইটা দিয়েছিলাম বলেই আজকে আমরা ক্ষমতায়। এই প্রসঙ্গে একটা কথা আসে, সেটা হচ্ছে নতুন তৃণমূল, পুরাতন তৃণমূল।
বিভিন্ন জায়গায় এরকম একটা কথা বহুদিন ধরেই রটছে, এখনো রটে, যে নতুন একটা তৃণমূল দল তৈরি হয়েছে, তারা পুরাতনদের ভুলে যাচ্ছে বা পুরাতনদের কোণঠাসা করে দিচ্ছে। আবার একদল বলে যে পুরাতনদের আরো উঠিয়ে আনা উচিত, তাহলে দলের যে কোথাও কোথাও গিয়ে যে দলের অনেক রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যাটা হতো না। এবার বলি, ওই যে বললাম, প্রাসঙ্গিকতা রাজনীতিতে একটি জায়গায়, যে আমি মানুষের সঙ্গে আছি না নেই। এবার কে পুরনো, কে নতুন, কে তার চাইতে বেশি পুরনো, আবার কেউ পরবর্তী সময় যে কথাটা বলতে চাইছো যে সেটা হচ্ছে কি ওই তৎকাল তৃণমূল না প্রিমিয়ার তৎকাল তৃণমূল, আমি ওই ভাষায় আমি কথাটা বলছি না। হুম। আমি বলছি যদি যোগ্যতা হয়, কেউ যদি যোগ্যতম হয়, কে আটকানো যাবে না, সে তো মানুষের কাজ করতে আসছে। কিন্তু আমি নেতা হয়ে এমন অযোগ্য লোককে দাঁড় করিয়ে দিলাম, সে কাজ করতে পারলো না, সে তার নিজের কথাটা ভাবলো, সমাজের কথা ভাবলো না। সবটা তো আর কেউ ভগবান নয় যে সবটা তার দৃষ্টিভঙ্গির মধ্যে থাকবে। আমি ওখানে বসে কি করছি না করছি, এখানে এসে বড় বড় নেতা হয়ে গেলাম, এই নেতাকে মুখ দেখিয়ে নেতা হয়ে গেলাম, সেই জায়গাটার যদি সঠিক মূল্যায়ন হয়, তাহলে কে নতুন কে পুরনো এই ব্যাপারটা থাকবে না, কাজের ভিত্তিতে হবে। কে কতখানি সময় দিচ্ছে, কার কতটা বুদ্ধি আছে, কে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে, এই জায়গাটা হচ্ছে আসল। কাজে নতুন পুরনো বলে আলাদা কিছু নেই, পুরনো তো যাবেই, নতুন তো আসবে, এটাই স্বাভাবিক ঘটনা। আমি তো আর আজীবনের জন্য নয়, এটা তো আমার কোনো পৈতৃক সম্পত্তি নয়। মানুষের সেবা করাটাও কোনো পৈতৃক সম্পত্তির মধ্যে পড়ে না। এই শুধুমাত্র এমপি এমএলএ হলেই সেবা করবে আর অন্য কিছু হলে সেবা করবে না, তা তো নয়। তাহলে এই যে এত মানুষ নিজেদের ত্যাগ করে, কেউ একটা মুক্তির পথে, হুম। কেউ সন্ন্যাস নিয়ে নিচ্ছে, সন্ন্যাসীর জীবনযাপন করছে, সব ত্যাগ করে চলে যাচ্ছে, তারা একটা অন্য জায়গাতে, অন্য পেশাতেও একটা ভালো জায়গায় হয়তো ছিল, কিন্তু সেখান থেকেও একটা মুক্তির পথে চিন্তা ভাবনা করছে। তো কোনোটাকেই ছোট করা ঠিক নয়, যে কে নতুন কে পুরনো, কিন্তু যে যোগ্য সে আসুক, যে অযোগ্য তাকে সরতে হবে। আর সে অযোগ্য যদি সরে যায় আর যোগ্য যদি আসে, তাহলে মানুষ সবসময় ভালোটা পাবে। ভালো মন্দ মিশিয়ে মানুষ, আমার মধ্যে যে একবারে সবটাই ভালো গুণ তা তো আর হতে পারে না। আমি আমার মধ্যেই সবকিছু, এই যে আমিত্ব, এই আমিত্বটাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যতটা ত্যাগ করতে পারবে, সে তত বড় নেতা হবে। সেই সময় বামফ্রন্ট আমলের শেষের দিক এবং তৃণমূল সরকার আসার যে সময়টা, সেই সময় প্রচুর এই আন্দোলন, এই ওই হয়েছে, লড়াই হয়েছে, বামফ্রন্টের যারা কর্মীরা তারা অনেক অত্যাচার করেছে। সেই সময় হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সোশ্যাল মিডিয়ার প্রভাবটা এখন অনেক বেশি। ঠিক আছে, সেটা কি কোনো ক্ষেত্রে ওদের, এখন যেটা হয় যে বামফ্রন্টের কর্মীরা নেতারা তারা কি করে, তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক কিছু দেখাতে পারে, সেই সময় কি সেটার একটা অভাব ছিল? 100 বার ছিল, 100 বার ছিল। আমি শুধু একটা কথা বলি, কোচবিহার জেলা, কোচবিহার জেলায়, কোচবিহার জেলায় শুধুমাত্র শরিক সংঘর্ষে কত লোক মারা গেছে, ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম এর। এটা কোন লড়াই, সেটা কোন লড়াই ছিল? এটা তো, সেটা তো একদম হুম। লিপিবদ্ধ আছে যে এই অমুক সময় অমুক লোকটি অমুক রাজনৈতিক কারণে মারা গেছে, তাদের আমলে তারাই লিখে রেখেছে। তারা কোথা থেকে এলো এত শরিক সংঘর্ষে মারা? তাহলে কোন জায়গায় তো খাপটি ছিল। কে ব্যক্তি ভালো সেটা বড় কথা নয়, সেই ব্যক্তির সমাজটা কি ভালো, তার উপরে তার নেতৃত্ব, তার উপরে তার চিন্তা ভাবনা নির্ভর করে। মানে লড়াইটা কি সেই সময় শক্ত বেশি ছিল বামফ্রন্টের সাথে, নাকি এখন বিজেপির সাথে লড়াইটা অনেক বেশি শক্ত? দেখুন, বিজেপি তার চিন্তা ভাবনার যদি পরিবর্তন ঘটায়, তাহলে নতুন চিন্তা ভাবনার ভেতর দিয়ে একরকম দিক আসতে পারে। কিন্তু যদি সেই মনোবাদকে আঁকড়ে ধরে থাকে, তাহলে আরেক রকম ভাবনা হবে। আমি, যে রাজনীতি তারা করছে, তাদের চিন্তা ভাবনার ভেতর দিয়ে করছে, তাকে ছোট করব বলে আমি বড় হব সেটা বিষয় নয়। বিষয়টা এই জায়গায় যে রাজনৈতিকভাবে ভারতবর্ষ সম্পর্কে যদি কেউ ওয়াকিবহাল না হয়ে, ভারতবর্ষের চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে যদি কেউ রাজনীতিতে করতে চায়,
তার ভাবনাটা এবং তার চিন্তার সঙ্গে তার কাজের পার্থক্য হয়ে যাবে। যদি ইতিহাসের কথাই চিন্তা করা যায়, ভারতবর্ষ, এই ভারতীয় উপমহাদেশ কখনোই ইন্টিগ্রেট ছিল না, বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, এবং তার সুযোগ সব সময় বৈদেশিক আক্রমণ আমার ভারতবর্ষে হয়েছে। এবং গাঙ্গেয় সমভূমি, এই গাঙ্গেয় সমভূমি এবং পরবর্তী সময় অন্যান্য নদীমাতৃক যে চিন্তা ভাবনাগুলো যেগুলো ছিল এই ভারতবর্ষকে, এই যে সিন্ধু নদী, গঙ্গা নদী, যমুনা নদী, এই যে নদীগুলো, এই নদীমাতৃক যে সভ্যতা গড়ে উঠেছিল, এই নদীমাতৃক সভ্যতাগুলো এই জায়গায় পরিবহনের জন্য এবং খুব মানে একদম বীজটা ফেলে দিলেই গাছ হয়ে যাবে, এই যে এত সুন্দর উর্বর জায়গা, এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ রিচ ছিল। এবং তাদের মধ্যে এই ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে লড়াই প্রতিনিয়ত লেগে থাকতো। তাহলে ভারতবর্ষের ইন্টিগ্রেশনের চিন্তা কে আনলো? এই ভারতবর্ষের ইন্টিগ্রেশনের যে চিন্তা, এই ভাবনা, এই কনসেপ্ট, ওটা ভারতবর্ষকে দিল একজন, তিনি স্বামী স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, ব্রিটিশরা করলো, ব্রিটিশরা তাদের ব্যবসায়িক কারণে এক জায়গায় করেছে, যে আমার একটা জায়গা থেকে শাসন চালাতে সুবিধে, প্রথমে কলকাতা, পরে দিল্লি। ভারতবর্ষকে মোগলরাও এত বড় বড় ডাইনেস্টি, তারাও কিন্তু এক জায়গায় করতে পারেনি, তাকে দাক্ষিণাত্য অভিযান করতে হয়েছিল। কোচবিহারের দিকে আক্রমণ হয়েছিল, ভাগাভাগি হয়েছিল, তার মধ্যে মোগলদের সঙ্গে লড়াই ছিল। এখনো আমাদের আশেপাশে কিছু জায়গার নাম আছে, মোগলের হাট, ফিরিঙ্গির ডাঙ্গা, ফিরিঙ্গিরাও এসেছিল, এরকম বহু জায়গার নাম আছে। কাজেই তারা সেই সময় সবটা জায়গা যে একদম নিজের ডাইনেস্টির মধ্যে নিয়ে এসছে তাও তারা পারেনি। তাহলে এই যে কনসেপ্ট, ভারতীয় বোধ করা, এই কনসেপ্টটা নিয়েই এসেছিলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু পরবর্তী সময় একটা জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ, তার একটা উন্মেষ ঘটেছিল আমাদের মধ্যে। তৎকালীন জাতীয় কংগ্রেস, তারাও একটা ভারতীয় চিন্তার মধ্যে, তৎকালীন জাতীয় কংগ্রেস, দ্যাট ওয়াজ অন দ্যাট টাইম কংগ্রেস ওয়াজ প্ল্যাটফর্ম, তারা সেই চিন্তা ভাবনার মধ্যে ছিল। তাহলে কাজেই যে একটি জায়গা, তাহলে কি আবার দেশ ভাগ? সেদিন কটা মানুষ নিয়ে বাংলাদেশ, এদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ হয়েছিল। আজকে তো আবার দেশ ভাগের জন্য যদি চিন্তা হয়, দেশটাকে যদি টুকরো করতে হয় শুধুমাত্র আবার জাতির ভিত্তিতে, এখন তো জনসংখ্যা অনেক বেশি, তাহলে তাদেরও তো জায়গা লাগবে। তাহলে সেই মনোবাদী কনসেপ্ট থেকে বেরিয়ে এসে যদি না পারে, তাহলে পারবে না। কিছুদিন বন্দুকের নল, প্রশাসনের ক্ষমতা দিয়ে আমি টিকে থাকতে পারি, কিন্তু সঠিক যে মুক্তি, সেই মুক্তির যে চিন্তা, মানুষের মুক্তির চিন্তা, সেই চিন্তার সঙ্গে কেউই ওতপ্রোতভাবে যুক্ত হতে পারবে না। যেমন কমিউনিস্টরাও পারলো না, এরাও পারবে না। হয়তো কিছুদিন চলতে পারে, কিন্তু আমরা রাজনীতি করছি কি সমস্যা তৈরি করার জন্য? সমস্যার থেকে আমরা সরে যাব, সমস্যার চিন্তা ভাবনার থেকে আমরা দূরে থাকবো, সমস্যাটা আর আসবে না, আমাদের ইনকাম বাড়বে, আমরা জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লব, এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় আসতে গেলে কিন্তু একটা জায়গায় আসতে হবে। পাকিস্তানে দুটো গুলি করলাম, বাংলাদেশে দুটো গুলি করলাম, তাই বলেই আমি নই। আমার অর্থনৈতিক ভাবে আমি সবল হচ্ছি কি হচ্ছে না, আমার অর্থনীতিতে আমার যে কৃষক, সে ন্যায্য মূল্য পাচ্ছে কি পাচ্ছে না, সেই জায়গাটা ইকোনমিক্যালি আমাদের চিন্তা করতে হবে। অর্থনৈতিক চিন্তাটা হচ্ছে মুখ্য চিন্তা। আর অর্থনৈতিক জায়গায় আমরা কোন জায়গায় আছি? এখনো আমাদের দেশে কত পার্সেন্ট জমি নির্ভর করে শুধুমাত্র মনসুন, মানে বৃষ্টিটা সঠিক সময় আসবে কিনা, তার উপরে আমার ইকোনমি নির্ভর করে। এখন সেই জায়গায় আমরা পৌঁছতেই পারিনি, সেই জায়গায় আমরা পৌঁছতেই পারিনি। ইসরায়েল একটা দেশ, যুদ্ধ চলছে, এত যুদ্ধ করছে, এত সমরাস্ত্র, ওরা কিন্তু মরুভূমিকেও গ্রিন করেছিল, মরুভূমিটাকেও সবুজ বানিয়েছে। আমরা সেই জায়গায় পারিনি। এখনো আমাদের এক ফসলা জমির সংখ্যা বেশি, উৎপাদনের হার সেই জায়গায় পৌঁছতে পারেনি। বিজ্ঞানগত ভাবে যে চাষাবাদের কথা বলা হচ্ছে, এই যে সার, রাসায়নিক সার, এই রাসায়নিক সারই আমরা উৎপাদন করতে পারি না সম্পূর্ণ, আমরা সেখানে স্বয়ংসম্বর নই, এখনো বিদেশ থেকে আমাদের সার আনতে হয়। কাজেই এই সবকিছু মিলিয়ে ওই কি বলবো, যে এই যে তিনটে জায়গা, অর্থাৎ এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর
আর সার্ভিস সেক্টর। এই তিনটে সেক্টরের মধ্যে মূল হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এই জায়গাটা যতক্ষণ না আরো বেশি ডেভেলপ করছে ততদিন আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়বে না, এবং এই পার ক্যাপিটাল ইনকাম যতদিন না বাড়বে তার মধ্যে আহ, অন্য বিদেশি চাপ, এই কয়েকদিন আগে ট্রাম্প দিয়ে দিয়ে ফেললো যে না আমার এটাকে নিতে হবে। একদম গ্রামের ছেলে হিসেবে বলছি, আগে যেটা অনেকেই জানবে না, শহরে হয়তো অনেকে জানবে না, লাউয়ের বীজ, আমরা লাউ খাই সবাই, আমাদের গ্রামে কি করতো, বস লাউ রাখতো, অর্থাৎ একটা লাউকে পুরট করে এটাকে পাকিয়ে ওটাকে ঝুলিয়ে রাখতো। তারপরে সেই লাউয়ের বিচিটাকে বের করে পরবর্তী সিজনে সেটাকে আবার গাড়া হতো, আবার সেখান থেকে লাউ হতো। আজকে যে লাউয়ের বীজটা এসছে সেই লাউয়ের বীজটা যদি আমি ওইখানে করে রাখি তাহলে কিন্তু আর লাউ হবে না। অর্থাৎ এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা চিন্তা করে নিয়েছে যে আমি আর ওই বীজটাকে সেকেন্ড করতে পারবো না, গাছ হবে ফল হবে না। গাছ হতে পারে সেই গাছ সেই বীজ দিয়ে, কিন্তু ফল আর সেই লাউ গাছে হবে না। এখনকার যে চিন্তা ভাবনার ভেতর দিয়ে বৈদেশিক চাপ আছে সেখান থেকে কতখানি মুক্ত হতে পারবো সেটা একটা বড় বিষয় থাকবে। কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা একটা বিষয়। ইতিমধ্যেই পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা কিন্তু একটা দাবি তুলেছে, যদিও তাদের জমির বহর অন্যরকম, আমাদের পশ্চিমবাংলার বহরের মতো নয়, কিন্তু সেক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে সেখানে প্রভাব, সেই জায়গাগুলোকে ধরে 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 যদি কেউ না করে তাহলে কিন্তু সেই জায়গায় পৌঁছানোটা একটা অবশ্যম্ভাবী ব্যাপার। হ্যাঁ, রাজনীতিতে ভালো মন্দ, হিন্দু মুসলমান, যুদ্ধ করলাম, এই দিয়েও টিকে থাকা যেতে পারে, কিন্তু আসল যে রাজনৈতিক লক্ষ্য, যে অর্থাৎ আমি মানুষের কি করতে পাচ্ছি, মানুষের জন্য কতটুকু করছি, সেই জায়গাটা কিন্তু একটা অনিশ্চয়তার পথে। যদিও ভারতবর্ষের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, আমি বলছি না যে কমে গেছে, আমেরিকার সঙ্গে সম্পর্কের পরিস্থিতি কালকে বোধহয় আবার মুদ্রাস্ফলন হয়েছে, মুদ্রার বোধহয় হার পড়ে গেছে ডলারের তুলনায়। আগামী দিন কি হবে, কার প্রভাব কতটুকু কাজ করবে, সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে বেরিয়ে এসে ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করে আবার তুলে ধরা, সেটা কতখানি কাজে লাগাতে পারবে বর্তমান সরকার, সেটা একটা ভাবনার বিষয়। এবং বারবার করে দেখা যাচ্ছে আমাদের সমস্ত আশেপাশের দেশগুলোতে একটা কু হয়ে যাচ্ছে, পাবলিক কু হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তো একটা হচ্ছে অনিশ্চয়তা, হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রভার্টি, অর্থাৎ গরিব, বেকারত্ব, অভাব। এই কারণে হচ্ছে, এখন থেকে যদি রাজনৈতিক নেতারা সেটা না ভাবে, সেটা হিন্দু হিন্দু করে কিংবা মুসলমান মুসলমান করে হবে না, সেটা সেই জায়গাটায় ঢুকতে হবে। একবার ভোট হতে পারে, ভোটে আমি জয়লাভ করতে পারি, কিন্তু আমি সেই জায়গাটায় কাজ করতে পারছি কি পাচ্ছি না সেটা একবার দেখবার দরকার আছে। আমি কাউকেই ছোট করছি না, কারো চিন্তা ভাবনাকেও আমি ছোট করে বলছি না, কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় প্রত্যেককে মূল্য দিতে হতে হবে। অন্যান্য জেলার তুলনায় কোচবিহার জেলায় প্রচুর নেতৃত্ব এখন বর্তমান সময়, কিন্তু তবুও কোচবিহারে এখন যে প্রধান বিরোধী দল, তাদের একটা শক্তিশালী রূপ দেখা যায়, এটা কেন? অবশ্যই প্রথমেই বলতে হবে আমরা যারা এতদিন নেতৃত্ব দিয়েছি তাদের ভুলের কারণেও হতে পারে। সবখানে ভালো রেজাল্ট হলে ওখানে কেন হচ্ছে না সেটা তলিয়ে দেখাটা খুব জরুরি। যারা এখন দলের থিঙ্ক ট্যাঙ্ক তারা এই বিষয়ে ভাববেন, তাদের নজরে আনাটা ভালো না। আমি তো এই এলাকার মানুষ, সাধারণ মানুষ, সমস্যা আছে, চিন্তা ভাবনার পার্থক্য আছে, সেই জায়গাগুলোকে ধরে 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 করতে হবে, তাহলে মানুষ সঙ্গে থাকবে। মানুষের দাবি দেওয়া আছে, মানুষের চাওয়া পাওয়া আছে, সেই জায়গাগুলোকেও বুঝতে হবে। পরিযায়ী শ্রমিক আছে, যেটা একটা বড় সমস্যা আজকে। কেন এত পরিযায়ী শ্রমিক হবে, কেন আমরা পারলাম না, কেন এখনো বাইরে চলে যাচ্ছে, কেন আমার এলাকায়, কেন আমি এখনো কাজ পাচ্ছি না, সেই একটা পরিপ্রেক্ষিত রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষ অন্য চিন্তা ভাবনা করছে। কোচবিহার জেলায় রাজবংশী অধ্যুষিত এলাকা, বড় জনগোষ্ঠী, তাদের নিজস্ব মতামত রয়েছে, তাদের নিজস্ব চাওয়া পাওয়া রয়েছে, তাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনা রয়েছে। সেটাকে কতটা প্রাধান্য আমরা দিচ্ছি তার উপর অনেকখানি নির্ভর করবে।
তারা কতখানি ভাবে আলাদা চিন্তা করছে না, যেটা বারবার করে আমাদের উত্তরবঙ্গে হয়েছে। উত্তরখণ্ড আন্দোলন, কামতাপুর আন্দোলন, গ্রেটার কুচবিহার আন্দোলন, এইরকম ভাবে কিন্তু বহু বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিচ্ছিন্নভাবে চিন্তা ভাবনা, উদ্বেগ কিন্তু 60-এর দশক থেকে শুরু হয়েছে কোচবিহার এবং উত্তরবঙ্গ জুড়ে। সেটা সম্পর্কে ব্যবহারিক রাজনীতিতে একরকম চিন্তা ভাবনা হয়, পরিবর্তনের রাজনীতিতে একরকম চিন্তা ভাবনা হয়, কিন্তু সুদূর প্রসারী রাজনীতিতে তার সম্পর্কে আরো বেশি করে ভাববার সময় এসেছে। উত্তরবঙ্গের অনেক আহ, ভালো ভালো নেতৃত্ব রয়েছে, দীর্ঘদিন ধরেই রয়েছে, বামফ্রন্ট আমল থেকে এই আমল, তার আগেও ছিল। কিন্তু কোথাও কি মনে হয় যে উত্তরবঙ্গের যারা নেতা, তারা কোথাও গিয়ে অবহেলিত? নেতা অবহেলিত কি অবহেলা করবে কি করবে না, এটা নেতৃত্বের উপর নির্ভর করে, তাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। সেই চিন্তা ভাবনায় উত্তরবঙ্গকে আহ, দূরবর্তী হওয়াতে, রাজ্যের রাজধানীর থেকে দূরবর্তী হওয়াতে, সে সম্পর্কে ভাবনাটা নেতাদের সম্পর্কে, কলকাতার নেতাদের কি সেটা তারা বলতে পারবে। তাদেরকে এই কোশ্চেনটা করলে তারা কিভাবে চিন্তা ভাবনা করছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাম জমানা কিংবা তার আগের জমানায় যেটা ছিল না, সেটা কিন্তু এই জমানায় হয়েছে, এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু তারপরেও কোনো জায়গায় কোন ব্যথাটা আছে, কোন চিন্তার ভেতর দিয়ে আছে, সেটা কিন্তু আজকে একটা ভাবার বিষয় এসেছে। কারণ পাশে আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলাটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে প্রাচীনতম জনগোষ্ঠী যত আছে তাদেরকে খুঁজে পাওয়া যায়। বিভিন্ন বহু মানুষ আছে, চা বাগানকে কেন্দ্র করে আছে, ফরেস্টকে কেন্দ্র করে আছে, এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় বড় হয়ে থাকা, চলে আসা দিনের পর দিন ধরে তারাও আছে, যেমন টোটোরা আছে। এরকম বহু জনগোষ্ঠীর বাস, চা বাগানকে কেন্দ্র করে বহু মানুষের আগমন হয়েছে, তাদের একটা সাংস্কৃতিক প্রভাব। এই এলাকার কোচ, রাজবংশী, মেচ, রাভা, এরা এখানকারই পুরনো জনগোষ্ঠী। আরো আছে বড়ো, গারো, এরা এই দিককার উত্তর পূর্বাঞ্চলে, যেটাকে আমরা ভাবছি সেই উত্তর নর্থ, এই দিকটাই প্রভাবিত। যদি দার্জিলিং এ যাওয়া যায়, সেখানটা তো প্রচুর জনগোষ্ঠী রয়েছে, লেপচা রয়েছে, আরো অনেক গোর্খা রয়েছে, নানা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ছড়িয়ে আছে। এই তাদের এক এক রকম চিন্তা ভাবনা আছে, এই তাদের আপলিফমেন্টের ক্ষেত্রে বোধহয় কোথাও পার্থক্য তৈরি হচ্ছে। মূল সমাজের সঙ্গে তারা অর্থনৈতিক ভাবে মিশতে পারছে না, সামাজিক ভাবে মিশতে পারছে না, কিংবা কোথাও একটা জায়গায় পার্থক্য তৈরি হচ্ছে। সেটা পার্থক্য কোনো না কোনো পক্ষ থেকে হচ্ছে, ব্যবহার হচ্ছে। আমার ভোট আসলো, আমি একরকম কথা বলে গেলাম, তারপরে ভোট ফুরি চলে গেল, তারপরে আর তার দেখা নেই, আমার দেখা নেই, তাহলে একরকম ভাবে হচ্ছে। এই যে ডিপ্রাইভেশনটা নিশ্চয়ই আছে, তার জন্যই আজকে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো দিকে নজর দেওয়াটা খুব জরুরি। এটা আধুনিক ভাবে আমি বলবো, উত্তরবঙ্গের এই জনগোষ্ঠীগুলোকে নিয়ে যারা কাজ করছে, যারা রিসার্চ করছে, বিভিন্ন ইউনিভার্সিটি খুলে গেছে, সেখানটাতে যেমন ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয়, সেখানটাতে এখানকার ভাষা সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কাজ হচ্ছে। সেই জায়গাটাতে গিয়ে আঘাত করা এবং তারা কিভাবে কাজ করছে সেই জায়গায় প্রভাব থাকবেই কারো না কারো, এবং সেই জায়গায় বলছি। এখন সেখান থেকে আসল জায়গাটাকে খুঁজে নেওয়া, যে ব্যথাটা কোন জায়গায়, ব্যথা আছে মাথায় আছে না পেটে আছে, এটা খুঁজে বের করতে হবে। এবার আমরা চলে যাই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে আপনি একসময় বিধায়ক ছিলেন, এবং সেই কেন্দ্রে একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে তিস্তা নদীর উপর ব্রিজ, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি সংযোগ স্থল, যেটা তিস্তা নদীর উপর ব্রিজ, সেই ব্রিজটা আপনার সময়কালই হয়। এবং তারপর আরেকটাও সমস্যা ছিল হলদিবাড়িতে, সেটা হচ্ছে সুপার স্পেশালিস্ট একটা হাসপাতাল। সেই হাসপাতালটা আপনার সময়কালই গড়ে ওঠে, কিন্তু সেটা এখনো চালু হলো না কেন? আমি প্রথমেই বলি, বামপন্থী পরিবারে জন্ম, ভোট এর আগে আগে দেখতাম হলদিবাড়ির বাজারে বড় করে একটা
ম্যানিফেস্টোর মতো একটা প্রচার নিয়ে থাকতো। তিস্তার সেতুর দাবিতে বামফ্রন্ট প্রার্থীকে এই চিহ্নে ভোট দিন, লোকসভা হোক বিধানসভা হোক। এটা দেখে 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 বড় হবে, কিন্তু করবেটাকে, ভোট চলে যাচ্ছে, তারাই সরকারে, তিস্তার সেতু আর হয় না। পরবর্তী সময় ভোট এলেই হঠাৎ করে বিডি অফিসের টেন্ডার কি, কিংবা এসডি অফিসের টেন্ডার, 9 লাখ 10 লাখ 15 লাখ টাকার টেন্ডার, কি না ফেয়ার ওয়েদার ব্রিজ হচ্ছে বাঁশ দিয়ে। একটা মানুষ মরলেও তো তার একটা শ্রাদ্ধ শান্তির জন্য ডেট থাকে, 3 দিন কি 13 দিন কি 11 দিন, কারো কারো এরকম হয়। মুসলিমদের মধ্যে 40 দিন অব্দি হয়, 40 দিন পরে তাদের খাওয়া দাওয়া সবকিছু একটা ব্যবস্থা হয়। তো আমার ওখানটাতে 3 দিন থেকে না একটা ব্রিজ 16 লাখ টাকা জলে চলে গেল। তারপরে দেখতে শুরু করলাম বিধানসভা নির্বাচন আসলে হঠাৎ করে এই আপনাদের যেরকম ক্যামেরা ট্যামেরা এই ধর জাতীয় সবকিছু নিয়ে গিয়ে থ্রেড লাইট যেগুলো থাকে মাপার জন্য, হঠাৎ করে কিছু ছেলে হাফ প্যান্ট পরা কলকাতার থেকে যাওয়া, হঠাৎ ক্যামেরা এই ব্রিজ হবে। আর হয় না, ভোটও চলে যায়, তাদের টিকিট না গালার পাওয়া যায়, ভোট বৈতরণী পার হয়ে গেল। মানুষ এটা দেখে 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 একটা জায়গায় পৌঁছে। উন্নয়ন তিস্তার মাঝখান দিয়ে মহকুমায় যেতে, মহকুমার কোন এসডি অফিসে কিংবা কোর্টের কাজে গেলে জ্বর এসে যেত। একটা দিক ভালো ছিল, ক্রাইমটা অনেক কম হতো, মানে মানুষ ভয় পেত। এই যে তিস্তার চরে এই গরমকালে দুপুরবেলায় হাঁটতে হাঁটতে যেতে হবে, আচ্ছা ভাই ক্রাইম করাটা দরকার নেই, ক্রাইমটা করবো না, কোর্টে যেতে গেলে এই একটা ব্যবস্থা আছে। তা আমি এই বিধায়ক হবার পরে, আমার সরকার আসবার পরে, আমি তখন তুফানগঞ্জের বিধায়ক, এটা তখনও বামপন্থী। ওই বললাম নারীর টান, আমি কিন্তু মুখ্যমন্ত্রীকে লিখতে শুরু করি, বলতে শুরু করি তুফানগঞ্জেও একটা সমস্যা আছে সেরকম। রায়ডাক নদীতে সেতু নেই দেখে কামাখ্যাগুড়ি 12 বিশা হয়ে 3টা জিপিতে তুফানগঞ্জ 2 ব্লককে যেতে হয়। ওই ওই রামপুর 1, রামপুর 2 আর ফলিমারি বলে 3টে জিপি। ওই সময় দেখেছিলাম ফলিমারিতে, আমি যখন ওই 11 সালে বিধায়ক হই, ওই এলাকার মানুষ কোনো ব্ল্যাক টপ রাস্তাই দেখেনি। একটা আধ ভাঙা ব্রিজ পড়েছিল, ব্রিজটাও আর হয়নি, আর কেউ যায়নি ওই ফলিমারি জিপিটাতে। এই সরকারের আমলে সেই ব্রিজটার কাজটা করে সম্পূর্ণ করে ওখানে পাকা রাস্তা হয়েছে। এইরকম একটা কন্ডিশন ছিল। ওই রায়ডাক নদীর উপরে যে একটা ব্রিজ হবে, তো সেই ব্যাপারে ওখানেও একটা দাবি ছিল, তাহলে এই 3টা জিপির সঙ্গে ডাইরেক্ট হয়ে যাবে, তাহলে কামাখ্যাগুড়ি 12 বিশা হয়ে একদম আসাম দিয়ে, আসাম বর্ডার হয়ে তাকে আবার এই আমাদের কোচবিহার জেলায় আসতে হবে, কিংবা আসাম হয়ে ঢুকতে হবে, সরাসরি কোনো রকম কোনো কিছু নেই। আর এই হলদিবাড়ি মেকলিগঞ্জ প্রচুর টাকার বিষয়, প্রচুর টাকার বিষয়। দিদিকে বললে অনেক সময় দিদি রেগে যেতেন, আমি কোথায় টাকা পাবো। আমার প্রতি স্নেহপ্রবণ ছিলেন। একদিন বললেন, যা তোর ব্রিজ, তোর জয়ী হলদিবাড়ির তিস্তার ব্রিজ তোর হয়ে গেল, যা তুই গৌতমের সঙ্গে কথা বলেন। আমি তখন ওখানকার, আমি তো আনন্দে গৌতম দাকে বললাম তুমি 2 দিন পরে আসো। তারপরে গৌতম দার সঙ্গে দেখা করলাম, মোটামুটি 1 মাসের ছুটি, মানে তুফানগঞ্জ আর আমাকে যেতে হবে না রাজনৈতিক ভাবে, এখানে আমাকে কাজ করতে হবে বলে হলদিবাড়িতে মুখ্যমন্ত্রী আসবেন, জয়ী সেতুর উদ্বোধন। টাকা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোথাকার টাকা, তখনও আমার কানে আসে। পরবর্তী সময় চিফ সেক্রেটারি এলেন, সবাই আসতে ভিজিট করতে শুরু করলেন, সবাইকে অ্যাটেন্ড করা সবার সঙ্গে, তখন জানলাম যে ছিটমহল বিনিময়ে যে টাকাটা, তার বেশিরভাগটাই আমি যা দাবি দেওয়া পরবর্তী সময় করলাম তিস্তার সবটাই মুখ্যমন্ত্রী আমাকে করে দিলেন। সবচাইতে যে প্যাকেজটা পাওয়া গিয়েছিল সেই প্যাকেজের অর্ধেকের বেশি টাকা আমি আমার বিধানসভা ক্ষেত্রে নিয়ে আসতে পেরেছিলাম। তার মধ্যে জয়ী সেতু একটা বড় টাকা, সেই টাকা দিয়ে ব্রিজ হলো, সেই টাকা দিয়ে হাসপাতাল হলো। দিদিমণি ঘোষণা করলে একটা সুপার স্পেশালিটি অথবা স্টেট জেনারেল হবে, স্টেট জেনারেল হাসপাতাল ওয়ার্ড হবে আলাদা করে, সেই অনুযায়ী বিল্ডিংও হলো, সবকিছুই হলো। এটা শেষ হতে না হতেই আমি আর বিধায়ক নেই। সেদিন আমাকে একজন পরিচিত, একজন এমপ্লয়ি, আমি নাম তার বলছি না, উচিত না তার নামটা বলা, সে আমাকে কয়েকটি কাগজ দিয়েছে যে একটু পার্সু করার জন্য। আমি বলবো সেটা, যে
বর্তমান ডিএম সাহেব, তিনি এসডিও সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে কি পরিস্থিতি আছে সেটা আরেকবার দেখে যান। কিন্তু সবচেয়ে বেটা দুঃখজনক ঘটনা এই হাসপাতালের কথা ওঠাতেই, কারণ বললাম যে আমরা রাজার আমল থেকে আছি, তো রাজার আমলে মর্গ, অটোপসি যেখানে হয় সেই মর্গ কটা ছিল? কোচবিহারে একটা ছিল, দিনহাটায় একটা ছিল, আর হলদিবাড়িতে একটা ছিল। মাথা ভাঙা একটা ছিল আর হলদিবাড়িতে ছিল, মেকলিগঞ্জেও ছিল। এই হলদিবাড়ির মর্গটাকে তুলে নিয়ে যাওয়া হলো। কেন, কার জন্য, কি জন্য, কেউ জানে না। অথচ যদি কারো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাকে আজকে কে কি বলবে জানি না। আমি যেহেতু একদম বাড়ির লাগোয়া এবং আড্ডাটাও ওই দিকটাই মারি, খরচ কত হলো রে কোচবিহার থেকে পোস্টমর্টম করে নিয়ে আসতে? এই 25 থেকে 30 হাজার টাকা। গরিব মানুষ কেন চলে গেল আমি বলতে পারবো না। তবে এটা দেখা যাচ্ছে যে হয়তো, আমি আশাবাদী যে যখন কাগজ চলাচলি শুরু হয়েছে, আমি পেয়ে গেছি তথ্যগুলো, আমি তার কাছে বলবো, আমাকে সেই বলেছে তুমি একটু দাদা দেখো, তাহলে একটু ভালো হয়। আমি গিয়ে হয়তো দেখা টেকা করে বলবো যে কাইন্ডলি ব্যাপারটা একটু দেখুন, তাহলে যদি এই হাসপাতালটাকে চালু করা যায়। কারণ চিকিৎসা অবস্থা একটা গোটা ব্লকে, একটা মিউনিসিপ্যালিটিতে ভেঙে পড়েছে, গোটা মিউনিসিপ্যালিটিতে একটা ইয়েতে ভেঙে পড়েছে, একেবারেই ভেঙে পড়েছে, যে এখানটাতে যাওয়া না যাওয়া সমান মানুষের মধ্যে একটা কনসেপ্ট, সেটা খুব দুঃখজনক। আশা করি সেটা ঠিক হয়ে যাবে। যে এলাকাটা বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এবং সেখানে যিনি ছিলেন, দীর্ঘদিন ধরে জিতেছেন, পরেশচন্দ্র অধিকারী, তিনি খাদ্যমন্ত্রী পদেও ছিলেন, এবং তাকে হারিয়েই 2011 সালে আপনি ওখানে বিধায়ক হন, এবং তার পরবর্তী সময় দেখা গেল যে তিনি আপনার দল জয়েন করলো, এবং ওই বিধানসভা কেন্দ্রে তিনি পদপ্রার্থী হলেন, আপনাকে আর দেখা গেল না। আপনি সেই সময় অনেক নেতাদেরই দেখা গেছে যারা টিকিট পায়নি বলে অন্য দলে চলে গেছে বা বসে গেছে, কিন্তু আপনি তখন ছুটলেন বিধানসভার প্রচারে। এই এই যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে আসে? আমি প্রথমেই বললাম, আমি প্রাসঙ্গিক কিনা এটা মানুষ ঠিক করে। আমি দুঃখ পাইনি, অনেকের ক্ষেত্রে এটা ট্র্যাজেডি। আমি ব্যক্তিগত জীবনে দুঃখ পাইনি, কারণ আমি একটা রাজনৈতিক কর্মী। আমি হার জিত দেখতে দেখতে বড় হয়েছি, পাওয়া না পাওয়া দেখতে দেখতে বড় হয়েছি। হয়তো অনেকেই দুঃখ পেয়েছে, আমার ছোট মেয়ে সেও একটু দুঃখ টুক্ষ পেয়েছিল। আমি বললাম বাবা, পার্ট অফ লাইফ, এটা দুঃখ পাওয়ার কিছু না, এটা কোনো আমার বাপের জমিদারি নয় যে আমাকে দিতেই হবে বাধ্যবাধকতা সেই জায়গায়। বহু মানুষ অফার দিয়েছে, বহু দল থেকে এখনো দেয়, মূল্যবোধটুকুকে ধরে রেখেছি, এইটুকুনি বলতে পারি। আমার ব্যক্তি মূল্যবোধকে, রাজনৈতিক মূল্যবোধ তো অনেক বড় ব্যাপার, সেখানে যেতে গেলে নীতি আদর্শ অনেক কিছু আসবে, তার আইডিওলজির চিন্তা ভাবনা থেকে আরম্ভ সবকিছু আসবে। আমার ব্যক্তিগত মূল্যবোধ থেকে সেটুকুকে আমি আজ অব্দি ধরে রেখেছি, এইটুকু। এবং যে এলাকাটা গোটা পশ্চিমবঙ্গে আলাদাভাবে পরিচিতি পায়, তার কারণ হচ্ছে আহ, অমর রায় প্রধান সেখানে 3বার এমএলএ, এবং সে এলাকার মানুষ তুফানগঞ্জের হয়ে 8বার এমপি, এত বড় একজন নেতা, এবং সেই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটা অন্যভাবে পরিচিতি পেয়েছিল ওটা বাংলার কাছে। এই সময় দাঁড়িয়ে একটা আরেক অন্যরকম আরেক ভাবে পরিচিতি পাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখে, মানে আজকে যে পরিচিতিটা পাচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে দল, সেটাও কোথাও গিয়ে একটু কোণঠাসা হয়েছে কিছুদিন আগেই। মানে চাকরিকে কেন্দ্র করে যে বিতর্ক বিতর্ক উঠেছিল, এবং অঙ্কিতা অধিকারী যার নামটা উঠে আসে, এবং তাকে একটা পদ দেওয়া হয়েছে, সেই বিষয়টাকে কিভাবে দেখেন? পদ কে দিল, সে কি করছে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
যেহেতু এই বিষয়টি আদালতের কাছে আছে, এই বিষয়ে আমার কমেন্ট না করাই ভালো। এই বিষয়ে আমার আলাদা করে কোনো বক্তব্য থাকতে পারে না, যেহেতু আদালত বিষয়টি তার তত্ত্বাবধানে দেখছে। আইন আইনের পথে চলে, আইন আইনের কথা বলে। কাজেই তারা কি বলবে, মানুষ কি ভাবছে, তার থেকে একটু আলাদা হয়ে বলছি যে এ বিষয়ে মানুষের মন্তব্য করাটা ঠিক নয়। আদালত যেহেতু সেই ব্যাপারটাকে একেবারে খুব কঠিন দর্শনে তাকে দেখছে, বাদ বাকিটা ডিপেন্ড করে সবটা তার উপরে। ওই যে বললাম, কার কত বেশি ব্যক্তিগত জীবনে মূল্যবোধ থাকে সেটা অনেকটা নির্ভর করে। ভারতবর্ষের অনেক রাজনীতিবিদ আছে, এরকম বহু মামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করে চলে গেছে। যতদিন মামলার থেকে নিষ্পত্তি হয়নি ততদিন রাজনীতিতে কোন রকম ভোটে দাঁড়ায়নি। বহু মানুষকে দেখা যায়, এবং সেটা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। এখন কারো ব্যক্তিত্ব কিভাবে চলবে সেটা তার নির্ভরশীলতা, তার মূল্যবোধের ব্যাপার, তার চক্ষু লজ্জার ব্যাপার। সেটা যদি সে মেনটেন করে চলতে পারে ভালো, সমাজের ক্ষেত্রে যদি সেটা মেনটেন না করতে পারে সমাজ তার কথা বলবে। আমি একা ব্যক্তিগতভাবে কি কথা বলে তার কি বলতে পারি, যেহেতু আদালতের তত্ত্বাবধানে আছে। এই সময় দাঁড়িয়ে আহ আপনারাও ছাত্র রাজনীতি করেই আস্তে আস্তে মূল যে রাজনীতি সেখানে এসছে। তো এই সময় দাঁড়িয়ে কলেজ রাজনীতি বা কলেজে এই যে ভোটটা হচ্ছে না, তার দরুন কলেজ থেকেও সেরকম কোনো ছাত্র নেতা উঠে আসছে, এই বিষয়ে আপনার মতামত? কারণ আপনার মেয়ে কলকাতার একটি নামকরা প্রেসিডেন্সিতে পড়ে, তো সেখানে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? কলেজ রাজনীতিতে কেন এত কম? যারা মোটামুটি ভাবে রাজনীতিতে একটা জায়গায় পৌঁছে গেছে তারা সবাই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, সে যে পক্ষেরই থাক, হুম। ডান বাম সব পক্ষেরই। ছাত্র রাজনীতি না হওয়াতে কলেজ পরিসরের মধ্যে ভোটটা বিষয় নয়, ছাত্র রাজনীতিটা কিভাবে হচ্ছে এবং ছাত্রদের চিন্তা ভাবনাটা কি, এটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে ডিপেন্ড করে। ছাত্রদের মধ্যে যেটা সবচেয়ে ভালো দিক, নীতির কথা, ন্যায়ের কথা তারা সবচাইতে বেশি বলে। একটা আদর্শকে মেনে তারা রাজনীতিটায় আসে, সেই আদর্শতে খাত খুব কম থাকে। প্রতিবাদ একটা বিরাট বড় জায়গা ছাত্র রাজনীতিতে, সেটা তারা সেখান থেকে শিখতে শুরু করে। এবং সবচাইতে বড় কথা, যে করাপশনের হার গোটা ভারতবর্ষ জুড়ে, যে করাপশন এবং গোটা বিশ্ব জুড়ে করাপশন, এই করাপশনের হার এই ছাত্র রাজনীতিতে যারা আসে তাদের সেই সময়টুকু মধ্যে থাকে না। কাজে সেখান থেকে যদি ছাত্র রাজনীতি করতে না পারে, স্বাভাবিকভাবেই আমি বলবো যে আগামী দিন ছাত্র রাজনীতিতে ভালো ছেলে উঠে আসবে না, সে যে রাজনীতি। এটা একদম একমত আমি, যে ছাত্র রাজনীতি করতে দেওয়াটা খুব জরুরি, এবং তার মতামত সে তার মতো করে রাখবে। কিন্তু দুঃখজনক ঘটনা সেই জায়গায় হয়ে যায় যখন ওই ছাত্র রাজনীতিতে আজকে যাকে বহিরাগত বলা হয়, গতকালও যাতে বহিরাগত বলা হতো, বহিরাগত তো আসতোই। আমাদের ছাত্র জীবনে তো আমরা দেখেছি বাইরের ছাত্র কিংবা আউটগোয়িং স্টুডেন্ট কিংবা সেই কলেজের প্রাক্তন, তারা রাজনীতি করতো, তারা এসে ডায়াসিং করতো, সেই রাজনীতি তারা এসে বলতো, রাজনীতির কথা বলতো, আমাদের শুনতে হতো, জিজ্ঞাসা করতো যে তুমি এটা সম্পর্কে কি মতামত রাখো, কি চিন্তা ভাবনা করছো, জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি সব নিয়ে সেখানে আলোচনা হতো। সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। যদি কেউ সেভাবে করতে চায়, নতুন ভাবে এগিয়ে আসতে চায়, তার ম্যানিফেস্টোকে মেন ম্যানিফেস্টো করে ছাত্রদের কাছে পৌঁছে দিতে চায়, ইটস ওয়েল, খুব ভালো। এবং সেই জায়গায় সরকারের ভাবনা চিন্তা করাটা খুব জরুরি। এবং কলেজ রাজনীতির বাইরে গিয়েও, কলেজের বাইরে গিয়েও আমাদের পাড়া প্রতিবেশী, এই এই এলাকাগুলোতে আগে যেটা যেটা হতো আর কি, যে পাড়ার কোনো সমস্যা হয়েছে, পাড়ার লোকেরা কোন দল কোন রং এইসব না দেখে সেই সমস্যার সমাধানে বেরিয়ে যেত। বর্তমান সময়ে একটা দেখা যায় যে মানে পাড়ার মধ্যে কোনো সমস্যা হলে সে কোন দল করে সেটা আগে চিহ্নিত করা হয়, এবং পাড়ার মধ্যেও একটা তৈরি হয়ে গেছে যে আমি ওই দল করি, আমি ওই রং করি, ও ওই রং করে, তাই ও ওর বিপদে যাবে না।
এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, এটার কারণ কি? এটার কারণ জনসংখ্যা বৃদ্ধি, মানুষের একাত্ম হওয়ার ক্ষমতা। এই প্রযুক্তি যেমন, প্রযুক্তি আমাদের কাছে যেমন সেটা ভালো দিকটাও দিচ্ছে, আবার খারাপ দিকটাও দিচ্ছে। মানুষের সঙ্গে মেলামেশাটা না গড়ে ওঠা, শুধুমাত্র চাওয়া পাওয়ার রাজনীতিতে পৌঁছে যাওয়া, আমাদের দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। একটা কথা বলি যে ঘুষ খাওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়াটাও তো অপরাধ। যে ঘুষ দিচ্ছে সে কিন্তু বারবার বেঁচে যাচ্ছে, সেও তো সমাজেরই অঙ্গ। তার মধ্যেও তো এটা জাগ্রত হয়েছে, এই পাপবোধটুকু যে করছে পাপ, আর তার মধ্যে পাপবোধ তৈরি হয়েছে। এই জায়গাটা কিভাবে নষ্ট করা যায়, এই জায়গাটাকে কিভাবে খারাপ করা যায়, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার থেকে বিরত করতে গেলে মানুষকে, তাকে সঠিক শিক্ষা, তার সঠিক চিন্তা, তাকে সঠিক ভাবনা, তাকে সঠিক রাজনীতি দিতে হবে। যদি কেউ দিতে পারে, সে আগামী দিন হিরো। আর যদি কেউ না দিতে পারে, তাহলে সে হিরো নয়। এই জায়গাটা ভাবতে হবে। স্ট্রাগল সবাই করবে পৃথিবীতে, মানুষ জন্ম যেহেতু হয়েছে, আমি আমার স্ট্রাগলটাকে বুঝি, কিন্তু সবাই স্ট্রাগল করছে, সমস্ত প্রাণী স্ট্রাগল করছে। তা আমি যখন স্ট্রাগল করছি, এই স্ট্রাগলটাকে তো বুঝতে হবে, মানুষকে, সোসাইটিকে বুঝতে হবে। তো সেই সোসাইটিকে বুঝতে আমিও দিচ্ছি না, সেরকম সোসাইটিও আমার কাছে বুঝতে পারছে না। যে কিছুক্ষণ আমি গল্প করছিলাম যে ওই, আমি দেখি এখন 5-7টা ছেলে চায়ের দোকানে বসে একটা সময় আমরা আড্ডা মারতাম, আমার মনের কথা, তার মনের কথা, অমুক কথা। ইভেন এইভাবেও হতো যে যখন আরো বয়সটা কম ছিল, যে ওই মেয়েটি দেখতে সুন্দর, ঠিক আছে, ওর সঙ্গে প্রেম করা যাবে কি যাবে না, আমার দিকে তাকিয়ে হেসেছিল একটু। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তো উবে গেছে। মানুষ অনেক নিজেদের মানসিকভাবে সংকীর্ণ হয়ে গেছে, এবং এই সংকীর্ণতার সুযোগ কোনো সুযোগ সন্ধানী রাজনীতিবিদ নিয়ে নিচ্ছে, কোনো সুযোগ সন্ধানী দাদা নিয়ে নিচ্ছে। এই সংকীর্ণ, এই যে সংকীর্ণতা হয়ে আসা আমাদের মানুষের, যদি ওই যে বললাম যে একতাবদ্ধ হয়ে থাকা, একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়া, সেই জায়গাটার সুযোগ আমরাই তৈরি করে দিচ্ছি। সেই জায়গাকে ভাবতে হবে। আগে একটা বন্ডিংস ছিল, মেলবন্ধন ছিল। এখন শ্মশানে যাওয়ারও লোক পাওয়া যায় না, এখন শ্মশানে যাওয়ারও লোক পাওয়া যায় না। সে দেখা আমি কাজে যাবো, ওই কাজটা আমার নয়। অর্থাৎ কোন কাজটা সমাজের, সমাজের ওর কাজ কোনটা, সমাজের কাজটা ওর নয়। তাহলে সমাজ থেকে সে যদি না দেয়, সমাজটা চলবে কি করে? এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এই জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে, আমি খেলা দেখব বলছি, আমি এই যে ক্রিকেট শুরু হয়ে গেছে আমার, এই আইপিএল হলো, সবার হাতে মোবাইল। কি করছিস রে? বলে পয়সা লাগিয়েছি। কোনোদিন ক্রিকেট মাঠে গেছিস? বলে না, যাইনি। ব্যাট কিভাবে ধরতে হয় জানিস? বল কিভাবে করতে হয় না, জানি না। সে আইপিএল এ জুয়া খেলছে সে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটাকে ভাঙাটা খুব জরুরি। তাহলে সোসাইটি বাঁচবে, নইলে আবার এর চাই তো খারাপ জায়গায় যাবে। এবং খারাপ জায়গায় যাবে, এটা চোখের সামনে দেখা যাচ্ছে। কিন্তু এটাকে কিভাবে বর্জন করা যাবে, সে বিষয়ে কোনো রাজনীতি কোনো কথা বলছে না, যে না বর্জন করতে হবে। এত অস্থির তৈরি হয়ে গেছে, এত অস্থিরতা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। বাঁচার যে স্পৃহাটা, সেটা একটা অন্য জায়গায় চলে গেছে। সুইসাইড টেন্ডেন্সি বেড়ে গেছে, ডিপ্রেশনে মানুষ চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই কারণগুলোর জন্য যাচ্ছে। কি করব ভাই, হুতাশ। আফটার চাকরি, আমি আবার আফটার এডুকেশন, আমার দেশ এখনো অব্দি বলতে পারলো না, কোনো সরকারই বলতে পারলো না যে আমার শিক্ষার পরে আমার কর্মের অধিকার আছে। শিক্ষার পরে আমার কর্মের অধিকার, সেই অধিকার থেকে আমি বঞ্চিত আজকে। সেই জায়গাটা আমার ঠিক নেই। এই জায়গা থেকে অস্থিরতা তৈরি হচ্ছে। এত বিল পাস হচ্ছে পার্লিয়ামেন্টে, এত কিছু হচ্ছে, কিন্তু শিক্ষার পরে যে আমার কর্মের অধিকার, সেটা নিয়ে তো কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছে না। এটা সবার আগে ভাবতে হবে যুব সমাজকে বাঁচাতে গেলে, এই ইয়ং জেনারেশনকে বাঁচাতে গেলে, যে না, আমার একটা কর্মের অধিকার আছে। আমি কি খাবো, কি পড়বো, তখন সে নেশাগ্রস্ত হচ্ছে, দুর্নীতিগ্রস্ত হচ্ছে, খারাপ কাজ করছে। সেখান থেকে এই খারাপটাকে বাঁচাতে গেলে আমার কর্মের অধিকারটাকে সুরক্ষিত করতে হবে। এই জায়গাটা সমস্ত রাজনৈতিক দলকে আগামী দিনে ভাবতে হবে, সর্বদলীয় ভাবে করা উচিত। যে না, আমাকে আমার শিক্ষার পরে আমার কর্ম, আমি কি শিক্ষা পেলাম তার উপর আমার একটা কর্মের অধিকার দিতে হবে। যে না, আমি কাজটা করবো, বসে বসে আমার টাকার অর্থের প্রয়োজনীয়তা নেই। আমি কাজটা করবো, এবং কাজের বিনিময়ে আমাকে অর্থ দিবে। কম হতে পারে, বেশি হতে পারে,
তুলনামূলকভাবে চিন্তা ভাবনা করা হতে পারে। সেই জায়গাটা কিন্তু সরকারকে ভাববার সময় এসছে, এবং ভাববার সময় হয়নি বলেই আজকের দিনে ওই নেপালের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, শ্রীলঙ্কার ছাত্র সমাজ গর্জে উঠেছে। এটা ভারতবর্ষকেও ভাবতে হবে, ভাববার জায়গাটা বলে। খারাপ হলে কেউ হাততালি দেবে, কেউ মজা নেবে, কেউ নেতা হবে, ওটা নয়, কিন্তু আসল জায়গা থেকে আমরা সরে আসছি কিংবা সরিয়ে রাখা হচ্ছে, এই জায়গাটাকে সুনির্দিষ্ট নজর দেওয়া। আপনার কাছে ধর্ম ধর্ম কি, ধর্ম ব্যাপারটা কি? কারণ সম্প্রতি আপনার ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে পোস্ট, যে শ্রাবণ মাসে আপনি প্রায় 12 কিলোমিটার পায়ে হেঁটে তিস্তা নদীতে ধর্ম গিয়ে। হচ্ছে গিয়ে যা আমি ধারণ করি, আর সবসময় অ্যামেন্ডমেন্ট দরকার, তার জন্য যুগ ধর্ম সবসময় প্রযোজ্য। যুগ ধর্ম কেউ না থাকতে পারে, তাহলে সে হারিয়ে যাওয়ার দিক পথে চলে। সবটাকেই অ্যামেন্ডমেন্ট করতে হবে, সবটাকেই ভাবতে হবে, সবটার মধ্যেই ঢুকে দেখতে হবে তার মধ্যে কি আছে। কেন এত মানুষ ছুটছে, কেন এত মানুষ ছুটছে? মানুষের, একজন সাধু আসলে প্রচুর মানুষ হয়ে যাচ্ছে, একজন বড় মুসলিম মুরব্বী আসলে সেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লোক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সে অস্থির, অস্থিরতা তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। কেউ অর্থের বিনিময়ে ভ্রমণে যাচ্ছে, সেটা এক জিনিস, কিন্তু আমি এতটা ধর্মের কাছে কেন যাচ্ছি? আমরা ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষ সবাই, এখানে নাস্তিকতার খুব 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 অভাব আছে, খুব কম আছে, নেই বললেই চলে। মানে আমি নাস্তিক বলছি সমাজে গিয়ে, আমার স্ত্রী অবশ্য আমার সঙ্গে থেকে নাস্তিক নয়, এরকম একটা ব্যাপার আছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধর্মের সঙ্গে থাকবো না, এটা হতে পারে। যদি এত কিলোমিটার কেউ হাঁটতে পারে, আমি হাঁটতে পারবো না, এটা হতে পারে। এই না বিষয়টা যতক্ষণ, ওটা আমার জন্য নয়, সবটাই করে দেখতে হবে, সবটার ভেতরে গিয়ে দেখতে হবে কি আছে, এটা করলে কি হয়। একটা জায়গা তো ভালো, যে ভোরে ওঠার অভ্যাসটা ছিল না, সেদিন ভোরে উঠেছিলাম। সূর্য উদয় অনেকদিন দেখিনি, সেদিন দেখেছিলাম। বৃষ্টি ভেজার যে ছোটবেলার যে সুন্দর আনন্দটা, সেটা সেদিন উপভোগ করেছিলাম। এতটুকুন তো পেয়েছি। সেটা যদি কারো মতানুসারে এটা প্রাকৃতিক, প্রাকৃতিক কারো ধর্মই দিয়েছে, না ধর্মই দিয়েছে, ভগবান দিয়েছে, ভগবান দিয়েছে। তো আমি একটা কথাই বললাম, যুগ ধর্মটাই হচ্ছে আসল ধর্ম। এই যুগ ধর্ম যারা মানবে না, যুগ ধর্মের সঙ্গে যারা চলতে পারবে না, তারা টিকে থাকতে পারবে না, সে যেই হোক। অ্যামেন্ডমেন্ট করতেই হবে। একদম অন্যরকম একটা, অন্যদিকে একটা চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনার সহধর্মিণী এখন জনপ্রতিনিধি এবং হলদিবাড়ি পৌরসভার একজন কাউন্সিলর, এবং সেই আপনার সহধর্মিণী যে রাজনীতিতে পা রাখা, এর আগে খুব কম ছিল এইভাবে ফ্রন্টে এসে রাজনীতিতে পা রাখা। এটা কিভাবে দেখেন আপনি? ওই তো বললাম যে, কথায় বলে না যে ইয়ের জন্য শিলা ভাসে, কি একটা কথা আছে, মানে ওই, হ্যাঁ, সঙ্গ দোষে শিলা ও, ভাসে। হ্যাঁ। তো সঙ্গ দোষ বললে সঙ্গ দোষ, তবে এই এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, মানে সেরকমও একটা ব্যাপার। অনেক, মানে খাওয়ার টেবিলে এটা ঠিক করে নেওয়া যে আহ, ওখানটাতে যেন রাজনীতিটা না, বাইরে যা হয় হবে। আলোচনা যদি কোনো চিন্তার ভিত্তিতে হয়, কোনো প্রবন্ধের ভিত্তিতে হয়, কোনো লেখার ভিত্তিতে হয়, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এই ছোটখাটো একে মেরেছে, ও ধরেছে, ও এই বলেছে, সেই বলেছে, এটা নিয়ে বাড়িতে আমরা আলোচনা করি না। আহ আমরা একদম শেষের দিকেই চলে এসেছি। 3টে কোশ্চেন করব। প্রথমটা হলো, আগামী বিধানসভায় আপনি যদি টিকিট পান, তাহলে আপনার এই মেখলিগঞ্জ বিধানসভাবাসীকে নিয়ে কি কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন আমরা রোজই দেখি, রাজনৈতিক চিন্তার সঙ্গে
অবশ্যই একটা সুন্দর মেখলিগঞ্জ, সুষ্ঠু মেখলিগঞ্জ, দুর্নীতিমুক্ত মেখলিগঞ্জ দেখতে চাই। দুর্নীতি মুক্ত কথাটা বলাটা খুব সহজ, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাই, প্রকাশ্যে হোক, প্রথাগতভাবে হোক, ইনস্টিটিউশনালি হোক, কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাই। এটার থেকে বিরত হওয়া এই মুহূর্তে, এই গণতান্ত্রিক এই পরিকাঠামোতে কতটা সম্ভব, এটা নিয়ে আমারও কোশ্চেন আছে আমার মনের কাছে। কিন্তু যতটা কমানো যায়, যতটা কম হয়, ততটাই ভালো। যা কিছুই হোক সেটা যাতে মানুষের জন্য হয়, সেটা আমার চাওয়া রয়েছে। পরিকল্পনা তো অবশ্যই থাকে। আমি বললাম যে হলদিবাড়ি অন্তপ্রাণ, আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ। জয়ী সেতু হয়ে যাওয়ার পরে আমি জানি যে কাঁটাতার কিংবা ওয়াল চিরস্থায়ী নয়, কোনো না কোনো দিন ভেঙে যাবেই। সে আমার সময়, আমার জীবিত কালেই হোক আর জীবিত পরেই। জার্মানিতেও হয়েছে, অনেক দেশে হয়েছে, আবার অনেক তৈরিও হয়েছে। আমি আশাবাদী, ভাষা এক। আমি যেখানে বসবাস করি ঠিক বর্ডারের ওপারে যে মানুষগুলো বসবাস করে, তাদের ভাষা এক, তাদের খাদ্যাভ্যাস এক। আমাদের শুধুমাত্র তার কাটা দিয়ে আটকে রাখা হয়েছে মানুষগুলোকে, পাখিগুলোকে আটকে রাখা হয়নি। একদিন এটা ভাঙবে, আর ভেঙে গেলে পুরনো যে রাজার আমলের রাস্তাটা, সেটা সরাসরি গিয়ে উঠবে হলদিবাড়ি হয়ে ইসলামপুরে। হলদিবাড়ির, মেকলিগঞ্জের, চাংড়াবান্ধার, জামালদায় এই গাড়িগুলো যেগুলো এতদিন ধরে অন্য রাস্তা দিয়ে যেত, রাস্তাটা যেহেতু কমে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। আর পরিবহন ব্যবস্থা যেখান দিয়ে সবচেয়ে ভালো হবে, সেখানকার অর্থনীতিও ভালো হবে, এই আশাটা আমি রাখি। তার জন্য যতটা সম্ভব এর আগেও অনেকের বাড়িতে, সরকারি জায়গা, রাজারা বলের জায়গা, পিডাব্লিউডি কে দিয়ে মাপিয়ে কারো বাড়ির রান্নাঘরে, কারো বাড়ির শোয়ার ঘরে অব্দি পিলার গেড়ে দেওয়া আছে। তাতে লোকে আমাকে অনেকেই সেই মানুষগুলো খারাপ বলেছে, হ্যাঁ আমার বাড়িতে পিলার, কিন্তু সরকারি জায়গায় সেটা সরকারি ভাবে মেপে যেটা হয়তো তারা আমাকে হয়তো, তারা আমার বিপক্ষেই ছিল, আজকে হয়তো তারা বিপক্ষে নেই। আমি তো ভালোর জন্যই করেছিলাম, যদি কোনোদিন হয়ে যায় আমি এইটুকু জায়গা সম্প্রসারিত করে রাখি, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, বর্ডার। প্রচুর মানুষ কলকাতা থেকে যায় বর্ডার দেখতে। আমরা দেখি টোটো ভাড়া, রিক্সা ভাড়া করে কিরকম তার কাটার বেড়া, কিভাবে থাকে, বিএসএফরা কিভাবে চলাচল করে, এটা দেখতে অনেকে যায়। সেই এলাকায় মধ্যেই মেখলিগঞ্জে 3 বিঘা রয়েছে। এটা সম্পূর্ণটাই কেন্দ্রীয় সরকারের বিষয়। প্রস্তাব অনেক সময় বিএসএফ কে আমি দিয়েছিলাম এর আগে, যে ওয়াগার মতো করা যায় কি যায় না, জায়গাও রয়েছে, কিংবা ওটা না হোক অন্যভাবে কিছু করা যায় কি যায় না, সেটা একটা জায়গা রয়েছে। আর কুচবিহারকে ঘিরে শুধু মেকলিগঞ্জ নয়, একটা বর্ডার ট্যুরিজম তৈরি হতে পারে। এটার ব্যাপারে আজকে এটা আলোচনা করতে গেলে আরেকটা অন্য আলোচনার মধ্যে যেতে হবে। এই বর্ডার ট্যুরিজম যদি গড়ে ওঠে, তাহলে একটা খুব ভালো জায়গা তৈরি হয়। যেমন দার্জিলিং এবং ডুয়ার্সে টি ট্যুরিজম যেমন হতে পারে। স্কটল্যান্ডে যদি কেউ যায় স্কটল্যান্ড ভ্যালিতে ঘুরতে, তাহলে তাদের ওয়াইন খাওয়ানো, টেস্ট করায় যে এটা এখানকার স্কচ, এরকম টেস্ট হবে। এটা তো ওদের কালচারের সঙ্গে তো আমাদের সে কালচার মিলবে না। আমাদের সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে চায়ের সংস্কৃতি। চা গোটা ভারতবর্ষ জুড়ে এক করেছে, গোটা ভারতবর্ষকে এক করেছে, সেটা হচ্ছে চা। চায়ের উৎপাদন কোথায় হয়? সবটাই, বেশিরভাগটাই হয় আমাদের এখানে, কিছুটা হয় কর্ণাটকে, উটি ওখানে কিছুটা আছে। তা বাদ দিয়ে যে চায়ের উৎপাদন, সেটা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি হয় আমার দার্জিলিং এবং তরাই এবং আমার পাশের রাজ্য আসাম।
কাজে এই ঘিরেই আমাদের এটা দিয়েও একটা ট্যুরিজম চলতে পারে। তরাইয়ের চা, এটা দিয়েও অনেক প্যাকেজ তৈরি হতে পারে। এটা ভাববার বিষয়। একটা সময় উত্তরবঙ্গ মানেই ছিল হচ্ছে গিয়ে টি, টিম্বার এন্ড টোবাকো। এই ট্রিপল টি নিয়ে উত্তরবঙ্গের অর্থনীতি কাজ করতো। তার জন্য সেখান থেকেই গান বাঁধা হতো। এখানকার শ্রমিকদের জন্য, এখানকার যারা পরিশ্রমী মানুষ তাদের জন্য, তাদের সাংস্কৃতিক চিন্তা, তাদের চাওয়া পাওয়া না পাওয়া এই সমস্ত নিয়ে গান বাঁধত। কোথাও হাতিকে নিয়ে গান হতো, ওমর মাহুদ বন্ধুরে। কখনো পরবর্তী আরেকটু নিচের দিকে চলে এলে তাহলে হতো হচ্ছে বাথান, মানে গরুর বাথান, মোষের বাথান। এই বাথান নিয়ে, অর্থাৎ অর্থনীতির মূল জায়গা ছিল এই গরু পোষা, গোচারণ, এটার উপরে। গাড়ি আবিষ্কার, চাকার আবিষ্কার, তারপরেই সেই বাথান নিয়ে গান হতো। সেটা হচ্ছে গিয়ে ও কি মৈশাল ভাই, মৈশাল বন্ধু। আর তার পরবর্তী সময় আরেকটু রংপুর, দিনাজপুর, কোচবিহারের এই পার্টে যখনই চলে আসবে, উত্তর দিনাজপুরের পার্টে চলে যাবে, তখন সংস্কৃতিতে আরেকটা জায়গা আসবে। সেটা হচ্ছে কি ও কি গাড়ি আল ভাই, অর্থাৎ গাড়িটাই হচ্ছে গিয়ে পাট তামাক এসছে। এই পাট তামাককে পৌঁছানোর জন্য গরুর গাড়িটাই মুখ্য পরিবহন ব্যবস্থা ছিল। সেই গরুর গাড়িটা করেই গান হতো, তার সুখ দুঃখের চিন্তা ভাবনার সঙ্গে ও কি গাড়ি আল ভাই। কাজেই উত্তরবঙ্গের মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা আনন্দ এর মধ্যেই আছে। খুঁজে পাওয়ার জন্য, খুঁজে পেতে হলে আরো সুনির্দিষ্টভাবে উত্তরবঙ্গ তথা কুচবিহার এবং সমগ্র এলাকার দিকে নজর দিতে হবে। আহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে আপনি তিনজনকে পেয়েছেন: গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ। এবং তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঘোষের সাথে একটা দীর্ঘ জার্নি পাশাপাশি একসাথে। এই তিনজনকে আপনি কিভাবে দেখেন আর কি? দেখুন, মন্ত্রীর চিন্তা ভাবনা মন্ত্রীর মতো করে হয়। রবিদার কাছে মোটামুটি ভাবে পেয়েছি আমার তৎকালীন বিধানসভা করতে গিয়ে। এখন বর্তমানের সময় আমি নই, তবে গৌতমদার কৃতজ্ঞতা ভুলবো না। গৌতমদার কাছে আমি কৃতজ্ঞ হলদিবাড়ির উন্নয়নের জন্য কিংবা মেকলিগঞ্জের উন্নয়নের জন্য। সব সময় গৌতমদা আমাকে সাহায্য করেছে। উদয়ন গুহ? ইদানিং এসছিলেন হলদিবাড়িতে, পিভিএন লাইব্রেরি রবীন্দ্র ভবনের রেনোভেশন হচ্ছে, জানি না কি হচ্ছে, আশা করবো ভালো হবে। হ্যাঁ, তিনজন মানুষের নাম বলবো, 2 লাইন করে বলতে হবে। একজন হচ্ছে নিশীথ প্রামাণিক। আমি যখন যুব সভাপতি হই তখন থেকে ছেলেটিকে চিনি। খুব মিশুকে ছেলে, মৃদুভাষী, সবার সঙ্গে ব্যবহার খুব ভালো। আমার চোখে দেখা, আমার নেতৃত্বেই যুব সভাপতি ছিল, আমার নেতৃত্বেই জেলার সাধারণ সম্পাদকও ছিল। কিন্তু পরবর্তী সময় কেন চলে গেল, কেন রাখতে পারা গেল না, সেটা আমি বুঝতে পারলাম না। শঙ্কর ঘোষ? বামপন্থী রাজনীতি করতেন, ছবিতে দেখা, কোনোদিন সামনে হয়নি। জানি না চের ছবিটা এখনো আছে কিনা। শুভেন্দু অধিকারী? শুভেন্দুদার সঙ্গে 3 বিঘা বলছি, নন্দীগ্রাম আন্দোলনের সময় পরিচয়, দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। অকৃতদার মানুষ, রাজনীতির রং আলাদা হতে পারে, তার রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে আমি এখনো একাত্ম নই। কাজে এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলবো না। আর দুজন বলি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। দিদির সম্পর্কে বলতে গেলে অনেক ছোটবেলায় পৌঁছে যেতে হবে। দিদিকে খুব কাছ থেকে দেখেছি, বাড়ির পিসির মতোই মনে হতো। দিল্লিতে কোনো সময় গেলে জ্বর হয়েছে দেখে
বাবা পুরুষ মানুষ, চাবিটা দিয়ে যেতেন যে আমার ঘরের ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস। দিদির সরলতা দেখেছি, দিদির সঙ্গে রাজনীতি করেছি, তার মূল্যায়ন বাংলার মানুষ করেছে, তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন। এর চাইতে বেশি আর কি বলতে পারি, মানুষ বলবে। আর অভিষেক ব্যানার্জি? ভালো রাজনৈতিকবিদ, আগামী দিনে যেভাবে এগোচ্ছে তাতে করে পশ্চিমবাংলার ভালো হবে, ভালো বলে, পড়াশোনাও আছে, তার বক্তব্য শুনলেই আমরা টের পাই, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাও খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় মগজমারিকে দেওয়ার জন্য। আমার আবার আমরা অন্য কোনো গল্পে অন্য কোনো আসরে ঠিক বসবো। ধন্যবাদ।